আমাকে সবাই তে বলে ডাকে, মায়ের একমাত্র মেয়ে। এসএসসি এক্সাম দিয়ে নতুন কলেজে ভর্তি হয়েছি 1 মাস হলো। ওহো, একটা কথা না বললেই নয়, আমি কিন্তু গান গাইতে খুবই ভালোবাসি। আমার বাবা নেই, আমার যখন 10 বছর বয়স তখনই সে মারা গিয়েছে। আমাদের ছোট্ট একটা ক্যাফে আছে যা দিয়ে আমাদের মামায়ের সংসার খুব ভালোভাবে চলে যায়। আর ওই যে মুখটাকে পেঁচার মতো করে যে আমার দিকে আসছে, ও হলো জিমিন, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলেজের টুকরা। ওই তে তুই কি করিস? আমি এদিকে চিন্তা শেষ, আর তুই এখানে একা একা দাঁড়িয়ে বকবক করে যাচ্ছিস। বলি 18 বছর তো হয়ে গেল, এখন একটু ম্যাচিউর হ, তা না একা একা কথা বলে যাচ্ছিস। হ্যাঁ বুঝেছি, বাদ দে এখন। কিন্তু তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কি রে, সুগা ভাইয়ের সাথে আবার কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ধুর, সুগা নামটা মানেই তো সমস্যা। মাঝে মাঝে মনে হয় সারাটার সাথে ব্রেকআপই করে ফেলি। যাই হোক, বিষয়টা সেটা নয়। আমার গলাটার দিকে দেখ, আমার এখানে র্যাশেস হয়েছে রে। দোস্ত কিছু একটা কর না, দেখ না কিরকম দেখাচ্ছে। তো এখন আমি কি করব? তুই কি করবি মানে? তুই কি ভুলে গেছিস আমাদের ক্লাসের মেয়েগুলো কেমন? আমি এভাবে গেলে নিশ্চিত আমাকে নিয়ে ওরা হাসাহাসি করবে। প্লিজ তে, তুই কিছু একটা কর না, প্লিজ হেল্প কর না দোস্ত। তে উত্তরে কিছু না বলে নিজের ব্যাগের ভিতরে হাত দিল। তারপর বেগুনি রঙের একটা স্কার্ফ বের করে জিমিনের হাতে দিল। এই নে, এটা ধর, আপাতত এটা গলায় পেঁচিয়ে নে। যাওয়ার সময় আমরা কিছু মেডিসিন নিয়ে যাব, কেমন? ওয়াও, কি সুন্দর এই স্কার্ফটা। দোস্ত, স্কার্ফটা না আমার অনেক বেশি পছন্দ হয়েছে। স্কার্ফটা আমি নিয়ে নিই। জিমিন, আসলে হয়েছে কি, আমি না তোকে স্কার্ফটা দিতে পারবো না। স্কার্ফটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। ওহো, বুঝেছি। এটাই তাহলে সেই স্কার্ফটা, তাই না? এটাই তো। চল এখন, আমরা কিন্তু লেট হয়ে যাচ্ছি। তে আর জিমিন ক্লাসের দিকে হাঁটা শুরু করে, তখনই পেছন থেকে ওদেরকে কেউ ডাক দেয়। এক্সকিউজ মি, শুনছেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল। লোকটার কথা শুনে জিমিন আর তে দুজনেই একসাথে পিছনে ফিরে তাকালো। হঠাৎ এরকম কথাতে দুজনেই বেশ অবাক হলো। তবে তেকে দেখে যেন মনে হলো সে একটু বেশি অবাক হয়েছে। উনি এখানে কি করছে? কে? আমি। আপনি কি আমাকে ডেকেছেন? জিমিন কথাটা শেষ করার আগে সামনে থাকা ছেলেটি জিমিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এ কি করছেন আপনি? I love you. I love you so much. What? কি বলছেন এগুলো? Like seriously? Are you mad? আমি আপনাকে ভালোবাসি, এটা বলার কারণে যদি আপনার মনে হয় যে আমি একটা পাগল, তাহলে হ্যাঁ, আমি পাগলই। তবে বিশ্বাস করুন, আমি আগে পাগল ছিলাম না। আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। প্রথম দেখাতেই আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কিসব বলছেন আপনি? এভাবে কেউ কাউকে একবার দেখে কি করে ভালোবেসে ফেলতে পারে? আর আমার তো মনে হয় না। না, ছেলেটাকে বেশ অদ্ভুত মনে হচ্ছে। জারুর ডাল মে কুছ কালা হ্যাঁ, আমাকে এটা দেখতেই হবে। হ্যাঁ, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম যে একবার দেখে ভালোবাসা হয় না। আমার মনে হয়েছিল আপনার প্রতি অনুভূতিটা আমার আবেগ, কিন্তু যতই দিন যেতে লাগলো আমার এই আবেগ নামের ফিলিংসটা ততই বেড়ে গেল। এটা এতটাই বেড়ে গেল যে আমি আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না। আমি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমার মন আপনার কথা ভেবেছে। শত বারণ করা সত্ত্বেও আপনাকেই মনে করেছে, আপনাকে নিয়ে কল্পনা করেছে। তো বলুন, এটা কি আপনাকে ভালোবাসি কথাটা বলার জন্য যথেষ্ট কারণ নয়? বুঝলাম, আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু কি হবে যদি আমি বলি আমার জীবনে অলরেডি কেউ আছে? হ্যাঁ, থাকতেই পারে। আমি তো আমার মনে কথা বলেছি। আপনার জীবনে যদি তেমন কেউ থেকে থাকে, তাহলে আমি আপনাকে জোর করব না। আপনি আমাকে বলতে পারেন, আমি তাহলে আপনাকে কখনোই আর ডিস্টার্ব করব না। জিমিন কেন ওনাকে সোজাসুজি বলে দিচ্ছে না যে ও ওনাকে ভালোবাসতে পারবে না, কারণ ওর বয়ফ্রেন্ড আছে? কেন আড়াল করছে ও? দেখুন, আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে ক্লাসে যেতে হবে। ওকে দেন, আজকে বিকাল 5টা বাজে কলেজের সামনে ক্যাফেতে দেখা করি প্লিজ। ওকে ডান, এখন আমরা যাই। জিমিনের কথা শুনে ছেলেটি একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ছেলেটি চলে যাওয়ার পরেই তে জিমিনের হাতটি শক্ত করে চেপে ধরে বলল, এই তুই ওনাকে সত্যি কথাটা কেন বললি না? বল, কেন বললি না যে তোর বয়ফ্রেন্ড আছে আর তুই ওনাকে ভালোবাসতে পারবি না? বল, কেন বলিসনি? তুই কি করছিসটা কি? আমার হাতে লাগছে, ছাড় আমার হাতটা। আমি বুঝতে পারছি না যে তুই এত ওভার রিঅ্যাক্ট কেন করছিস। তুই বোঝার চেষ্টা কর, সিচুয়েশনটা এমন ছিল যে আমি কিছুই বলে উঠতে পারিনি। জিমিনের কথাতে তে কিছুটা বিব্রত হয়ে গেল। তে সাথে সাথে জিমিনের হাতটি ছেড়ে দিয়ে নিজেকে কন্ট্রোল করে বলল, সরি জিমিন, আমি শুধু তোকে বলতে চাইছিলাম যে কারো ইমোশন নিয়ে এভাবে খেলা করাটা ঠিক না। তুই দেখলি না ওনার কতটা কষ্ট হচ্ছিল? ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে উনি তোকে কতটা ভালোবাসে। কাউকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। তুই যদি এখনই ওনাকে বলে দিতি যে তোর বয়ফ্রেন্ড আছে, তাহলে হয়তো উনি একটু কম কষ্ট পেত। বাহারেতে, তুই তো দেখি এখন চোখের ভাষাও পড়তে পারিস। দেখ জিমিন, সেরকম কিছুই না। আমি শুধু তোকে বলেছি যে তোর এখনই ওনাকে বলে দেওয়া উচিত ছিল। দেখ, আমি কিন্তু কিচ্ছু জানি না। তুই বিকেল বেলাতেই ওনাকে সবটা বলে দিবি, ব্যাস। কি বলবি তো?
আচ্ছা বাবা ঠিক আছে, এখন চল এবার ক্লাসে চল, স্যারকে যে কি বলবো আল্লাহই জানে। উফ আল্লাহ, এই তেটার যে আবার কি হলো বুঝলাম না কিছুই, ও তো কখনো আমার সাথে এইভাবে কথা বলে না। কলেজ ছুটির পর ওদের দুটো কোচিং থাকে, যেগুলো করতে করতে বিকাল 5টা বেজে যায়। কোচিং শেষ হলে জিমিন ওদের কলেজের বাইরে দাঁড়িয়ে তের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে লিসা আসে। এখানে লিসা হচ্ছে তে আর জিমিনের সিনিয়র আর জাঙ্কুকের ক্লাসমেট। আরে জিমিন, শুনলাম জাঙ্কুক নাকি তোমাকে প্রপোজ করেছে, কথাটা কি সত্যি? হ্যাঁ আপু, প্রপোজ তো একজন করেছে, কিন্তু তার নাম জাঙ্কুক কিনা তা তো আমি ঠিক বলতে পারবো না। আরে জিমিন, হ্যাঁ ওই তো জাঙ্কুক, আমাদের এই কলেজেই পড়ে, আমাদের ক্লাসে। কই আপু, আমি তো গত 1 মাস ধরে এই কলেজে পড়ছি, ওনাকে তো কখনো দেখিনি। হ্যাঁ তুমিও কি দেখোনি, কারণ 1 মাস আগে ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ওকে 1 মাস হসপিটালে থাকতে হয়েছিল। ও তাই নাকি? তো জিমিন, তুমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো তো? ও প্রপোজ করার পর তুমি কি বলেছো ওকে? আসলে আপু আমি তখন কিছুই বলিনি, শুধু বলেছি বিকাল 5টা বাজে দেখা করব। এখন ভাবছি যে কি বলবো। আরে জিমিন, এতে ভাবার কি আছে, তুমি অবশ্যই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। মানে? মানে কি আছে? আরে ওকে না করার তো কোনো প্রশ্নই আসে না, তোমার সেটা ভাবা উচিত না? তুমি জানো ও কতটা ধনী, যেখানে মেয়েদের লাইন লেগে থাকে ওর পেছনে, সেখানে সবাইকে সাইডে রেখে তোমাকে প্রপোজ করেছে। তুমি একবার ভাবো ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে, যার জন্য ও তোমাকে নিজে থেকে প্রপোজ করেছে। এবার তুমিই ভাবো, এরকম একটা সুযোগ কি তোমার হাতছাড়া করা উচিত? দেখো, কথাগুলো আমি তোমাকে একজন বড় বোন হিসেবে বললাম, এবার তুমিই ভেবে দেখো তুমি কি করবে। আমি চাই তুমি এটা নিয়ে ভেবে দেখো। এখন আমি যাই, কেমন? আচ্ছা আপু ঠিক আছে, আমি ভেবে দেখবো। তোমাকে ধন্যবাদ। লিসা চলে যাওয়ার পরে তে সেখানে আসে এবং জিমিনের কাঁধে হাত রাখে। জিমিন হয়তো তখন কিছু ভাবছিল, তাই সেই সময় থেকে হঠাৎ দেখে জিমিন চমকে যায়। ওভাবে তাকিয়ে আছিস কেন? এমন করলে যেন ভূত দেখেছিস। আরে না না, কি বলছিস, ভূত কেন দেখতে যাব? আচ্ছা তুই কি এখন আমার সাথে জাঙ্কুকের সাথে দেখা করতে যাবি? ওয়েট ওয়েট, 1 মিনিট, তুই ওনার নাম জানলি কি করে? এর কথাতে জিমিন অনেক বেশি ভয় পেয়ে যায়। ও যদি বলে লিসার থেকে শুনেছে, তাহলে তো লিসা যা বলেছে সবই থেকে বলতে হবে। আরে আমি আবার কি করে জানবো? তখন কি তোর মনে নেই যে জাঙ্কুকে তো নিজের নামটা নিজেই বলেছিল আমাকে? তুই এটা বাদ দে তো, আমি তোকে কি জিজ্ঞাসা করলাম, তুই কি আমার সাথে যাবি জাঙ্কুকের সাথে দেখা করতে? কেন, আমি গেলে কি তোর প্রবলেম হবে? তাহলে আমি যাব না। না না, প্রবলেম হবে কেন? কিন্তু তুই না বললি তখন যে আন্টি একটু অসুস্থ, তো তোর কি দেরি করে বাড়িতে ফেরাটা ঠিক হবে? জিমিনের কথাতে তে বুঝতে পারে যে জিমিনের সাথে তে যাক এটা সে চায় না। ওহো হ্যাঁ ঠিকই বলেছিস, আমি বরং বাসাতেই চলে যাই। আমি তাহলে যাই, কেমন? বলেই উত্তরে অপেক্ষা না করে তে সেখান থেকে চলে যায়। তে চলে যাওয়ার পর জিমিন ক্যাফেতে চলে আসে এবং দেখতে পায় জাঙ্কুক বসে আছে। হাই, আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? না না, বেশি না, 1 ঘন্টার মতো। কি বললেন, 1 ঘন্টা? আই এম সো সরি। না না, আপনাকে একদম সরি বলতে হবে না, আপনি যেখানে এসেছেন এটাই তো অনেক। আপনি প্লিজ বসুন বসুন। তারপর জিমিন জাঙ্কুকের সামনে সিটটাতে বসে। তো আপনি তখন বলছিলেন যে আপনি নাকি আমাকে ভালোবাসেন। এটা যদি কোনো মজা হয়ে থাকে তাহলে আমাকে বলে দিন, আমার ফ্রেন্ড কিন্তু ভেবেই নিয়েছে যে এটা আপনি সত্যি সত্যিই বলেছেন। আরে না না, মজা হতে যাবে কেন, আমি সত্যি আপনাকে ভালোবাসি, তাও 1 মাস আগে থেকে ভালোবাসি। অদ্ভুত, আমি তো ওনাকে আজকেই প্রথম দেখলাম, আর উনি বলছেন উনি আমাকে 1 মাস ধরে ভালোবাসেন। না না, ব্যাপারটা একটু দেখতেই হচ্ছে। আসলে কি বলুন তো, আমার না ভুলে যাওয়ার রোগ আছে, তার উপর 1 মাস হয়েও গেছে, তো আমার না কিছুই মনে পড়ছে না। আসলে আমার মনে করতে একটু কষ্ট হচ্ছে, তো আপনি কি সবকিছু ডিটেলসে বলতে পারবেন যে সেদিন কি হয়েছিল? আচ্ছা শুনুন তাহলে, আজ থেকে 1 মাস আগে আমার যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তো আপনি আমাকে বাঁচিয়েছিলেন। এটা হয়তো আপনার কাছে অনেক ছোট্ট একটা বিষয়, আপনার মনে না থাকাটাই স্বাভাবিক। আমি যখন বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছিলাম, তখনই আপনি একটা অ্যাঞ্জেলের মতো এসে আমাকে বাঁচিয়েছিলেন। আপনি তো আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমার যখন সেন্স এলো আমি আপনাকে কোথাও পাইনি। তো এখন কি আপনি আমাকে চিনতে পেরেছেন নাকি এখনো পারেননি? আচ্ছা, আপনি কি সেদিন আমার চেহারা দেখেছিলেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমার চেহারাটা সেদিন দেখেননি। এটা ঠিক যে আমি আপনার চেহারাটা সেদিন দেখিনি। আসলে সেদিন রাত হওয়াতে চারদিকে অনেক বেশি অন্ধকার ছিল, শুধু আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে বাঁচিয়েছেন। আর আমার অবস্থা ওরকম দেখে আপনি অনেক বেশি কান্নাও করেছিলেন। তাহলে আপনি আমাকে কি করেছিলেন? জিমিনের কথাতে জাঙ্কুক জিমিনের গলায় পড়ে থাকা স্কার্ফটা ধরে টান দেয়, তারপর স্কার্ফটার দিকে ইশারা করে বলে, এটাই সেই জিনিস যেটা দেখে আমি তোমাকে চিনেছি। সেদিন আমার মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল, তখন তুমি এই স্কার্ফটা দিয়ে আমার মাথাটা বেঁধে দিয়েছিলে। ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর 3 দিন পর আমার জ্ঞান ফিরেছিল। যেহেতু আমার বাবা মা সেউলে থাকে, সেহেতু আমাকে ওখানে শিফট হতে হয়েছিল।
আমি রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পেরেছিলাম যে তুমি 3 দিন রেগুলার আমাকে দেখতে এসেছো, কিন্তু সেদিন আমি তোমার জন্য অপেক্ষা না করে অন্য হসপিটালে শিফট হয়ে গিয়েছিলাম। আর তোমার এই স্কার্ফটা আমি আমার কেবিনেই পেয়েছিলাম, তাই যাওয়ার আগে আমি এটা রিসেপশনিস্টের কাছে রেখে গিয়েছিলাম। উফ, আমি কতটা বোকা ছিলাম, আমি তোমার জন্য ওয়েটও করিনি। জাংকুক একা একা বলেই যাচ্ছে, তখনই সে খেয়াল করলো জিমিন অন্য কোনো একটা ভাবনায় ডুবে আছে। এই ওয়েট ওয়েট, এই স্কার্ফটা তোমার তো? কারণ আমি শিওর যে এটাই ওই অ্যাঞ্জেলটার স্কার্ফ যে আমাকে বাঁচিয়েছিল। দেখো, এটা ছবিও আমার কাছে আছে। এটা আমি অনেক ফ্যাশন আর্টিস্টকেও দেখিয়েছি, তারা বলেছে এরকম ডিজাইনের স্কার্ফ আর এখন পাওয়া যায় না, এটা অনেক পুরনো আর ইউনিক। তাও বাই এনি চান্স আমি কি মিস্টেক করে ফেলেছি? আরে না না, কি বলছো, এটা আমারই স্কার্ফ। আমি তো শুধু যাচাই করছিলাম যে তোমার কিছু মনে আছে কিনা। ওহ, তাই বুঝি? এটা তো তের স্কার্ফ, তার মানে কি উনি তেকে ভালোবাসে? জিমিন ভাবছিল, তখনই জাংকুক জিমিনকে জড়িয়ে ধরে। তোমার নাম জিমিন, তাই তো? আমি লিসার কাছ থেকে শুনেছি। জিমিন, আমি তোমাকে সত্যি ভালোবাসি, প্লিজ তুমি আমাকে রিজেক্ট করে দিও না। এই মুহূর্তে জিমিনের মনে ঠিক কি চলছে সেটা শুধু সেই জানে, কিন্তু খানিকটা দূরে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এসব কিছু দেখছে আর খুবই কষ্ট পাচ্ছে সেটা জিমিন আর জাংকুকের অজানা ছিল। যদিও তে ওদের কথাগুলো শুনতে পারছিল না, তবুও তে কিছুতেই জিমিনকে জাংকুকের এতটা কাছাকাছি মেনে নিতে পারছিল না। এই কি, আমার চোখ দুটো ঝাপসা কেন হয়ে গেল? কেন আমি কিছুই দেখতে পাচ্ছি না? আমি কি তবে কান্না করছি? আরে আমি পাগলের মতো কান্না কেন করছি? জিমিন তো কিছুতেই ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কারণ জিমিনের তো বয়ফ্রেন্ড আছে। তের ভাবনার মাঝে তার ফোনটা বেজে ওঠে। তে কলটা রিসিভ করে। হ্যাঁ মা, আমার কোচিং শেষ হয়ে গেছে, আমি বাড়িতে ফিরছি, তুমি চিন্তা করো না। বলেই তে কলটা কেটে দিয়ে এক হাতে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো। অন্যদিকে তে যে ওখানে দাঁড়িয়ে ছিল সেটা জিমিন অনেক আগে থেকে খেয়াল করেছিল, তাই তো সে এতক্ষণ চুপ করে বসেছিল। তে চলে যেতে জিমিন আর জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসো, তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। জাংকুক, সত্যি বলছো জিমিন? থ্যাংক ইউ সো মাচ। তে, তোর জন্য আমি আমার মাকে হারিয়েছিলাম। 10 বছর আগে তোকে বাঁচাতে গিয়ে আমার মা মারা গিয়েছিল, তারপর আমার বাবা আবার বিয়ে করে। তোর জন্য ছোটবেলা থেকে আমি যেসব কষ্ট পেয়েছি সেগুলো ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে তে। আর আমার এই প্রতিশোধে আমি জাংকুককে ইউজ করব। আমি জানি তুই জাংকুককে কতটা ভালোবাসিস। তোকে কষ্ট দেওয়ার জন্য আমি সব সীমা অতিক্রম করতেও পিছুপা হব না। তার জন্য যদি সুগাকে ধোকা দিতে হয় তাও আমি দেব। দ্য রিয়েল স্টোরি স্টার্ট নাও। মা, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, তুই এখানে এসে বস, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তে গিয়ে তার মা ইয়ঞ্জনের পাশে বসলো। ইয়ঞ্জন কিছু বলতে যাবে, কিন্তু তখনই তে চোখ মুখের অবস্থা দেখে সে থমকে যায়। এই কি, তোর চেহারার এই অবস্থা কেন? তুই কি কান্না করছিলি নাকি? হ্যাঁ, না 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 মা, কি বলছো? আমি কেন কান্না করব? আমি কান্না করছিলাম না, আমার তো একটু ঠান্ডা লেগেছে, তাই এরকম দেখাচ্ছে হয়তো। মা, তুমি কি একটা ইম্পর্টেন্ট কথা বলবে বলছিলে, বলো না, কি বলবে? হ্যাঁ তে, কথাটা হচ্ছে আমি চাই তুই তোর খালাতো ভাই কাইকে বিয়ে করে নে। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, 3 দিন পর তোর বিয়ে। হোয়াট? মা, তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তে দেখ, আমি কিন্তু সিরিয়াস, আর আমি জানি ও একটু রাগী, কিন্তু ও তোকে ভালোই রাখবে। আমাকে ভালো রাখবে? হাউ ফানি! ও আমাকে কেন মা? কোনো মেয়েকে কখনো ভালো রাখতে পারবে না, সেটা তুমি আমি আমরা সবাই ভালো করেই জানি। তাও তোকে ওকে বিয়ে করতে হবে। এত কিছু জানা পরে তুমি আমাকে ওকে বিয়ে করতে বলছো? মা, তুমি সত্যি আমার মা তো? হ্যাঁ, আমি তোর মা, আর তাই আমি যেটা বলছি সেটাই হবে। ওর সাথে তোর বিয়ে হবে, আর 3 দিন পরেই হবে। আমি আর একটা কথাও শুনতে চাই না। মায়ের কথার উত্তর না দিয়ে তে সেখান থেকে চুপচাপ নিজের ঘরে চলে যায়। তে চলে যাওয়ার পর ইয়ঞ্জন নিজের ঘরে দরজা বন্ধ করে কাঁদতে থাকে, কারণ আজকে সকালে ইয়ঞ্জন যখন ক্যাফেতে ছিল তখন কাই এসে তাকে হুমকি দিয়ে গেছে। আরে কাই, তুমি এখানে কেন? খালামণি, আমি কি এখানে আসতে পারি না? আচ্ছা খালামণি, তোমার কি ভয় করে না? না, এই যে তোমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, তো এভাবে রাস্তায় একা একা যাওয়া আসা করে। দিনকাল তো এখন ভালো না, কখন কি হয়ে যায় কে বলতে পারে। তো তুমি কি বলতে চাইছো কাই? তুমি সত্যি বুঝতে পারছো না যে আমি কি বলতে চাইছি? ওহ কাম অন খালামণি, আমি তেকে চাই। আর না না, ভয় পেও না, আমি তো ওকে এমনি এমনি চাইছি না, আমি তো ওকে বিয়ে করতে চাই, বউ বানাতে চাই। আমার গালের এই দাগটা দেখছো খালামণি? যে দাগটা তোমার মেয়ে আমাকে দিয়েছে, এই দাগটা যে তোমার মেয়ের কথা আমাকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না খালামণি।
3টে বছর খালামণি, 3টে বছর ধরে আমি এই দাগটাকে বয়ে বেড়াচ্ছি। কাই তে তখন ছোট ছিল, না বুঝে ভুল করে ফেলেছে। তুমি তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। এটাকে ভুল বলে না খালামণি, এটাকে অন্যায় বলে, আর অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। আরে আমি তো শুধুমাত্র ওকে একটা কিস করতে চেয়েছিলাম, কিন্তু ও কি করলো, আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিল। আর কি বলছিলে, ও ছোট ছিল? হ্যাঁ ছোট ছিল, তাই তো এতদিন আমি অপেক্ষা করেছি, কিন্তু অনেক হয়েছে, এখন তো আর ও ছোট নেই, এখন আমি ওকে চাই। দেখো, আর ওয়েট করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর আমার ঠিক করা একটা কমিউনিটি সেন্টারে আমাদের বিয়ে হবে। লোকেশন আমি তোমাকে ফোন করে জানিয়ে দেব। কাই আমার কথাটা একদম না, ভুলেও না। আমার কথা নড়চড় হবে না, যদি হয় তাহলে সেটা তোমাদের জন্য খুবই খারাপ হবে। পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট না করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং এসে সে জিমিনকে খুঁজতে থাকে। কাই আর তার বিয়ের ব্যাপারে সে জিমিনকে বলতে চায়। আরে তুই এসেছিস, আমি তো ভাবলাম তুই আজকে আসবি না, তোর লেট হলো কেন আজকে? জিমিন, আমার তোর সাথে কিছু কথা আছে। আরে তোর কথা পরে শুনবো, তোর জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। মায়ের কথাতে তো আমি আগে থেকে সারপ্রাইজ হয়ে আছি, এখন জিমিনও আমাকে সারপ্রাইজ দেবে। বাহ! তোর ভাবনার মাঝে জিমিন তোর হাত ধরে কিছুটা দূরে নিয়ে যায়। জাঙ্কুক, এদিকে আসো তো। এই কি, তুই ওনাকে কেন রাখছিস এখানে? জাঙ্কুক ওদের কাছে আসতে জিমিন জাঙ্কুক ইশারা করে বলে, পরিচয় করিয়ে দিই, এ হলো তোর হবু দুলাভাই জিয়ন জাঙ্কুক, আর জাঙ্কুক এ হলো তোমার একমাত্র শালিকা তেইয়ং। আমরা সবাই আদর করে ওকে তে বলে ডাকি। কথাটা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে ঠিক শুনেছে তো নাকি ভুল কিছু শুনে ফেলেছে? তে, কি করছিসটা কি? হবু দুলাভাইকে সালাম দিবি না? জিমিনের কথাতে তের ধ্যান ভাঙে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওহ, আই সি জিমিন, এই হলো তোমার সেই বেস্ট ফ্রেন্ড তে, যার কথা তুমি কালকে থেকে বলছিলে যে দেখা করাবে। হ্যাঁ জাঙ্কুক, কই হচ্ছে তে, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা। আচ্ছা জিমিন, তোরা কথা বল, আমি যাচ্ছি। তে চলে গেলে জিমিনও তের পেছন পেছন যায়। কে, সারপ্রাইজটা তোর কেমন লাগলো? একদম চমকে গেলি তাই না, বল। সত্যি তুই একদম চমকে দিলি, বলে তে জিমিনের হাত ধরে টানতে টানতে একটু দূরে নিয়ে যায়। আরে ছাড়, এভাবে টানছিস কেন? তোর খবর কি? হ্যাঁ, তুই জাঙ্কুককে অ্যাকসেপ্ট করলি কেন? তুই না সুগা ভাইকে ভালোবাসিস? ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন বাসি না। তুই ঠিক আছিস তো জিমিন? কি বলছিস তুই এগুলো? হ্যাঁ তে, আমি ঠিকই বলছি। তুই জানিস সুগা যেখানে আছে, মানে লন্ডনে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক আছে, তাই তো ও কখনো দেশে ফিরতে চায় না। আমি তো এখন সবকিছু বুঝতেই পারছি। কি, সুগা ভাইয়ের আরেকটা গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, তাই তো আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। এখন তুই বল, যে আমাকে ধোঁকা দিয়েছে তার জন্য কি আমার সারা জীবন কষ্ট পাওয়া উচিত, নাকি নতুন করে অন্য একজনের কাছ থেকে ভালোবাসা খুঁজে নেওয়া উচিত? কথাগুলো শুনে তে কি বলবে বুঝতে পারছে না। সেই মুহূর্তে জিমিনকে কি করে বলবে যে সে জাঙ্কুককে ভালোবাসে? আর বলে বা লাভ কি? জাঙ্কুক তো আর তাকে ভালোবাসে না, সে তো জিমিনকে ভালোবাসে। কি হলো তে, তুই কি ভাবছিস? আচ্ছা তুই যদি বলিস তাহলে আমি জাঙ্কুকের সাথে এক্ষুনি গিয়ে ব্রেকআপ করে ফেলবো। তাতে হয়তো আমার অনেক কষ্ট হবে, আমি হয়তো ডিপ্রেশনে চলে যাব, সারাক্ষণ হয়তো সুগার কথা আমার মনে পড়বে। আরে না না জিমিন, তুই একদম ঠিক কাজ করেছিস, আর জাঙ্কুক তো তোকেই ভালোবাসে। আর তুই নিশ্চিন্ত থাক, আমি শিওর যে জাঙ্কুক সুগা ভাইয়ের মতো হবে না। থ্যাংক ইউ রে দোস্ত, আমি জানতাম যে তুই সব সময় আমাকে সাপোর্ট করবি। কি বোকা রে তুই তে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। ওদের এসব কথার মাঝে তেরা জিমিনকে কায়ের ব্যাপারে কিছুই বলা হলো না। হ্যালো জাঙ্কুক, কেমন আছিস? এতক্ষণ ভালো থাকলেও তোর ফোনটা পেয়ে অনেক খারাপ আছি এখন। কি বললি? থাক, তোর সাথে আমি আর তর্কে যেতে চাই না। শোন, পরশুদিন আমার বিয়ে। ফুপুমনি আর আঙ্কেল তো সেউলে আছে, তাই তুই একাই আসিস, তোকে আমি লোকেশন সেন্ড করে দেব। আরে ওয়েট, তার আগে বল তোকে কোন পাগলে বিয়ে করছে? কি, তুই কি বললি? সরি, ওটা পাগল না, ওটা প্রস্টিটিউট হবে। জাঙ্কুক, তুই মুখ সামলে কথা বল। আমার হবু বউ কোনো প্রস্টিটিউট না, বুঝলি? পরীর থেকেও সুন্দর সে, তুই একবার দেখলে তুইও অজ্ঞান হয়ে যাবি। কে বলতে পারে, তখন হয়তো তুইও একটু হাত সাফ করতে চাইবি। কাই, মুখ সামলে কথা বল। আমি তোর মতো নয় যে মেয়ে দেখলেই আমার হাত সাফ করতে মন চাইবে। এই যে হবু বউকে অন্তত একটু রেসপেক্ট কর। আমি বাবা তো রেসপেক্ট করতে পারবো না। বাই দ্য ওয়ে, অফারটার কথা কিন্তু একটু ভেবে দেখিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর আছে। তুই চাইলে কিন্তু আমি তোকে ওয়ান নাইটের জন্য দিতে পারি, কিন্তু আমার পরে। কাই, তুই এসব কথা বন্ধ করবি নাকি আমি কলটা কেটে দেব? না, তোকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। আর হ্যাঁ, ঠিক সময় কিন্তু চলে আসিস। ঠিক সময় তো আমাকে যেতেই হবে কাই,
আমাকেও তো দেখতে হবে তাই না, যে কোন প্রস্টিটিউট বা পাগল তোকে বিয়ে করতে চলেছে। দুদিন ধরে তে তার মায়ের সাথে কোনো প্রকার কথা বলছে না। আজকে সকালবেলা সে মায়ের ঘরে গেলে দেখতে পায় তার মা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। তে সাথে সাথে ডাক্তারকে কল করে। দেখুন, অতিরিক্ত টেনশন থেকে ওনার এরকমটা হয়েছে। আপনারা তো জানেনই তাই না যে ওনার ব্লাড ক্যান্সার রয়েছে, তারপরও কেন আপনারা ওনাকে মেন্টাল প্রেসার দেন। দেখুন, আমি আপাতত কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, পরেরবার থেকে ওনার খেয়াল রাখবেন, ওনাকে কোনো মেন্টাল প্রেসার দেবেন না। কথাগুলো বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইয়ঞ্জনে জ্ঞান ফেলে তে গিয়ে ইয়ঞ্জনের পাশে বসে। মা, তুমি ঠিক আছো তো? আমার আর ঠিক আর ঠিক। মা প্লিজ এভাবে বলো না, তোমার কিচ্ছু হবে না। কিছু হলেই বা তোর কি, এখন তো তুই তোর সিদ্ধান্ত নিতে পারিস, বড় হয়ে গেছিস তো তুই, আমাকে তো তোর কোনো প্রয়োজনই নেই। মা প্লিজ এসব বলো না, কেন এসব বলছো বলো তো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি কি সেটা জানো না? তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনবো, তাও তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো না। আমার তো একটা কথাইতে, তুই কায়ের সাথে বিয়েতে রাজি হয়ে যা, আগামীকালকে তোদের বিয়ে। ইয়ঞ্জনের কথা শুনে তে কিছুক্ষণ চুপ থাকে। যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তাকে যখন পাবো না, তখন শুধু শুধু মায়ের কথার অবাধ্য হয়ে কি লাভ। আচ্ছা মা, তুমি যখন এটাই চাও তাহলে এটাই হবে। তুমি বললে তো আমি মরতেও পারি, বিয়েটা করে না হয় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো। বিয়ের জন্য বিরাট একটা কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে, তবে এখানে গেস্টের সংখ্যা থেকে গার্ডসের সংখ্যাই বেশি। জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে। জাঙ্কুক নিজে গাড়িটা পার্ক করে কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে। এটা কি সত্যি কোনো বিয়ে বাড়ি? দেখে তো কোনো বন্দিশালা বলে মনে হচ্ছে। ফাটেবার আমার কি? আরে জাঙ্কুক, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আয় আয়, তোকে আমি আমার বউ দেখাবো। জাঙ্কুক কিছু বলার আগে কাই জাঙ্কুককে টেনে তের কাছে নিয়ে যায়। এর মাঝে তের সাজও কমপ্লিট হয়ে গেছে। জাঙ্কুক, এই হলো আমার হবু বউ প্লাস আমার খালাতো বোন তেইয়ং, আর তে এ হলো আমার ফুফাতো ভাই জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক তো তেকে দেখে ভীষণ অবাক, তার থেকেও বেশি অবাক হয় তে জাঙ্কুককে দেখে। উনি এখানে কি করছে? উনি কায়ের ফুফাতো ভাই হয়? কই, আমি তো কখনো দেখিনি। উফ, দেখবই বা কি করে, কায়েদের সাথে তো আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না। কি রে, বলেছিলাম না অজ্ঞান হয়ে যাবে, দেখছিস? আচ্ছা আমি এখন আসি। ব্রো, অফারটার কথা কিন্তু ভেবে দেখিস। জাঙ্কুক কায়ের দিকে একবার রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পরে কাই তের হাতটা শক্ত করে চেপে ধরে। ওই, তুই জাঙ্কুকের দিকে ওভাবে কেন তাকিয়েছিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিলি ও তোকে বাঁচাবে? তোর এই সুন্দর চেহারাটা দেখে ওর মায়া হবে? ভুলে যা। আরে ও কেন, তোকে তো কেউ বাঁচাতে পারবে না আমার থেকে। ছাড়ুন আমাকে, আমার খুব লাগছে। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো, তোকে ধরে রাখার ইচ্ছা এমনি তো আমার নেই। ওভাবে তাকিয়ে থাকার কিছু নেই। তোর কি মনে হয় তোকে বিয়ে করছি তোকে বউ বানিয়ে বাড়িতে সাজিয়ে রাখার জন্য? মানেটা খুব সোজা, খালি একটা রাতের জন্য তোকে বিয়ে করছি, তারপর তোর জন্য ক্লায়েন্ট রেডি করাই আছে, তোকে খুব ভালো দামেই কিনে নেবে তারা। না না প্লিজ, আমার সাথে এরকমটা করবেন না। জাস্ট শাট আপ, একটা কথা বলবি না। আর একদম ভুলে যাস না তোর মা কিন্তু আমার কাছে আছে, যদি কোনো কিছু করার চেষ্টা করিস তোর মাকে আমি সাথে সাথে খুন করে ফেলবো। কথাটা বলেই কাই সেখান থেকে চলে যায়। কাইকে বের হতে দেখে জাঙ্কুক দরজার আড়ালে লুকিয়ে পড়ে। তেকে দেখা মাত্রই তার সন্দেহ হয়েছিল, তাই তো জাঙ্কুক লুকিয়ে লুকিয়ে কাইয়ের আর তের মাঝে হওয়া সমস্ত কথাই শুনে ফেলেছে। ছি ছি কাই, তুই এতটা নীচ, আগে ভাবতাম তুই শুধু বেহায়াপনা করে বেড়াস, এমনটা তো কখনো ভাবিনি। কথাগুলো ভেবে জাঙ্কুক দরজার আড়াল থেকে তের দিকে তাকায় এবং দেখতে পায় তে মেঝেতে বসে বসে কান্না করছে। না না, বিয়েটা যে করেই হোক আটকাতে হবে, কিন্তু এই জায়গাটা তো শহর থেকে অনেকটা দূরে, পুলিশ আসতে আসতে তো অনেকক্ষণ লেগে যাবে, এতটা সময় তো নেই। আর পুলিশ আসলেই বা কি, তে তো মুখ ফুটে কিছুই বলবে না, ওর মাকে যে ওরা বন্দি করে রেখেছে। এখন আমি কি করব? আর বিয়েটা একবার হয়ে গেলে তো সব শেষ, আমি চাইলেও তো তখন কিচ্ছু করতে পারবো না। এসব ভাবনার মাঝে জাঙ্কুকের মাথায় হঠাৎ করে তেকে বাঁচানোর জন্য একটা আইডিয়া আসে। এটা আমি কি করে করব? কিন্তু এছাড়া যে আর কোনো বুদ্ধি এখন আমার মাথাতেই আসছে না। না না, এখন এত কিছু ভাবার টাইম নেই, আমাকে এক্ষুনি কাজী সাহেবকে হাত করতে হবে, টাকা দিলে উনি নিশ্চয়ই আমার কথা মতো কাজ করতে রাজি হয়ে যাবে। নিন, এখানে সই করুন। তে কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সই করে ফেলে। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কায়ের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিচ্ছে। এবার যদি আপনি আপনার স্বামীকে মেনে নিয়ে থাকেন তাহলে কবুল বলুন। তে প্রথমে বলতে না চাইলেও পরে মায়ের কথা ভেবে কবুল বলে ফেলে। কি হলো, আমি কবুল বলবো না? আর
আমি তো সাইনও করিনি এখন পর্যন্ত। কথাটা শুনে কাজী সাহেব একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি আপনি একটা কাজ করুন, এখানে সই করুন আপনি। তারপর কাই একটা হাসি দিয়ে সেখানে সাইন করে। ব্যাস, বিয়ে হয়ে গেছে, এখন সবাই যা যা বাড়িতে চলে যাও। কথাটা বলে কাইতের হাত ধরে উপরের রুমে তেকে টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু জাঙ্কুক তড়িৎ বেগে এসে কাইর হাত থেকে তের হাতটা ছাড়ায়। হাউ ডিয়ার ইউ জাঙ্কুক, কি করছিস? জাঙ্কুক মুখে কিছু না বলে এলোপাথারি কাইকে মারতে থাকে। কি হচ্ছেটা কি জাঙ্কুক, তুই আমাকে মারছিস কেন? ওকে তুই বিয়ে করতে চাস তাই না? ওকে বিয়ে করার সব শখ তোর আজকে আমি মিটিয়ে দেব। ওদের কথার মাঝে তখন পুলিশ এসে হাজির হয়। মিস্টার কাই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট দ্য ফাক পুলিশ অফিসার, ও আমাকে মারছে আর আপনারা এসে আমাকে অ্যারেস্ট করছেন? আরে যান, ওকে কি অ্যারেস্ট করুন। মিস্টার কাই, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এখানে এসেছি। মিস্টার জিওন, উনি আপনার বিরুদ্ধে থানায় রিপোর্ট করেছে যে আপনি ওনার স্ত্রী মিসেস জিওন তেহিয়ং সহ তার মাকে বন্দি করে রেখে এখানে নির্যাতন করছেন। জাঙ্কুকের স্ত্রী মানে? এ তো আমার স্ত্রী, আমি তো ওকে কিছুক্ষণ আগেই বিয়ে করলাম। আপনাদের কথা ভুল হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, এই যে কাগজগুলো দেখুন। বলেই কাই কাজী সাহেবের হাত থেকে কাগজগুলো নিয়ে ওসি সাহেবের হাতে দেয়। এই কাগজগুলো আমাদের নয়, আপনার দেখা উচিত মিস্টার কাই। এই কি, এখানে বরের জায়গায় জাঙ্কুকের নাম কেন? কারণ তে আমার স্ত্রী। কথাটা শুনে তে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং ওখানে সেন্সলেস হয়ে যায়। জাঙ্কুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে। ওদের কথার মাঝে কয়েকজন পুলিশ অফিসার মিলে ইয়ঞ্জুনকে গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার করে নিয়ে আসেন। প্লিজ আপনারা ওকে নিয়ে যান, নইলে আমার হাতে ও খুন হবে। আমি কন্ট্রোল হারানোর আগেই ওকে নিয়ে যান। কি হয়েছে আমার মেয়েটা, কি হয়েছে? হঠাৎই জাঙ্কুকের উপর চোখ পড়ে ইয়ঞ্জুনের। জাঙ্কুককে এখানে দেখে ইয়ঞ্জুন বেশ চমকে যায়। জাঙ্কুকেরও একই অবস্থা হবে নাই বা কেন, ইয়ঞ্জুনের একমাত্র বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছেলে হচ্ছে জাঙ্কুক। এই ক্যান্টি, আপনি এখানে? আপনি কি তাহলে ওনার মা? হ্যাঁ বাবা, কিন্তু তুমি এখানে? হ্যাঁ আন্টি, কাইকে পুলিশ নিয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই। ওদের কথার মাঝে ইয়ঞ্জুন জাঙ্কুক আর তে ম্যারেজ সার্টিফিকেটটা নিচে পায়। এটা কি? তার মানে আসলে আন্টি সরি, এছাড়া থেকে আর আপনাকে বাঁচানো সম্ভব ছিল না তখন। সরি বলো না বাবা প্লিজ, তুমি না থাকলে আজকে যে আমার মেয়েটা কি হতো। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে উনি তোমাকে থেকে বাঁচানোর জন্য পাঠিয়েছেন। ইয়ঞ্জুনকে এতটা খুশি দেখে জাঙ্কুক আর ওনাকে কিছুই বলতে পারে না। জাঙ্কুক থেকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে তাদের বাসায় পৌঁছে দেয়। আমি হয়তো জীবনের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু তখন আমি কি বা করতাম? এই বিয়েটা হতে দিলে তো কাই কিছুতেই তেকে ছাড়তো না। চোখের সামনে কি করে হতে দিতাম সবকিছু? কি করে এতটা স্বার্থপর হতাম আমি? আর তাছাড়া তে তো জানে যে আমি জিমিনকে ভালোবাসি, কিন্তু জিমিনকে আমি কি করে সবকিছু বলবো? না না, জিমিনকে কিছুতে এগুলো বলা যাবে না। আমি ওকে অনেক কষ্ট করে পেয়েছি, আমি আবার ওকে হারাতে চাই না। আমি তেকে যে করে হোক ডিভোর্স দেব, তার জন্য ও যা চাইবে তাই দেব। ও হয়তো আপত্তিও করবে না, আর করলেই বা কি যায় আসে, এটা সম্পূর্ণ একটা ভুল ছিল। আজকে জাঙ্কুক তেকে নিয়ে রেজিস্ট্রি অফিসে এসেছে তেকে ডিভোর্স দেওয়ার জন্য, যদিও এই ব্যাপারে ইয়ঞ্জুন কিছুই জানে না। তো গতকালকে আপনাদের বিয়ে হয়েছে আর আপনারা আজকে এসেছেন ডিভোর্স করে নিতে? হ্যাঁ স্যার, যে করে হোক আপনি আমাদের ডিভোর্স করিয়ে দিন। দেখুন, বিয়েটা তো কোনো ছেলে খেলা নয় যে খেলতে মন চাইলে খেললাম আর খেলতে মন না চাইলে খেললাম না। আপাতত এখানে একটা সাইন করুন। লোকটার কথা মতো জাঙ্কুক আর তে সেখানে সাইন করে দিল। শেষ তো? ডিভোর্স তো হয়েই গেছে তাই না? এখন তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আগে না, এখন তো সবেমাত্র কোর্টে অ্যাপ্লাই করা হলো, ওখান থেকে পারমিশন আসবে, তারপর আপনারা দুজন রাজি থাকলে ডিভোর্স করতে পারবেন তখন। মানে কি? দেখুন, আমরা দুজন এখনই ডিভোর্স করতে চাই, আমরা দুজনেই রাজি। শুনুন, আমার এখানে কিছুই করার নেই, আপনাদের সবেমাত্র বিয়ে হয়েছে, কমপক্ষে 1 মাস হবার আগে কোর্ট এটা কিছুতেই অ্যাপ্রুভ করবে না। তাই আগামী 1 মাস আপনারা চাইলেও স্বামী স্ত্রী আর না চাইলেও আমার এখানে কিছুই করার নেই। কথাটা শুনে জাঙ্কুকের মাথাটা গরম হয়ে যায়, সে রেগে মেগে অফিস থেকে বের হয়ে যায়। এই কি, কোথায় যাচ্ছেন? আমার কথাটা তো শুনুন। তে কথাতে জাঙ্কুক আবার ফিরে আসে তের কাছে। কি শুনবো? হ্যাঁ লিসেন, আগামী 1 মাস আমরা ডিভোর্স করতে না পারলে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব না, বুঝলে? যা করেছি সবটাই পরিস্থিতির চাপে পড়ে করেছি, সেটা তুমিও খুব ভালো করেই জানো। আর এটা মানে এটা নয় যে আগামী 1 মাস আমাদেরকে একসাথে থাকতে হবে। সো সবকিছু জাস্ট ভুলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও আর তুমিও তোমার মতোই থাকো। আর
আর একটা কথা, জিমিন যেন এই সব কিছু কোনোভাবে জানতে না পারে। আমি চাই না এই সব কিছুর মাঝে ও কষ্ট পাক। ওর অধিকারটাই আমার উপর সবচাইতে বেশি। আমি চাই না ও হার্ট হোক। মাইন্ড ইট। জাঙ্কুক বলে যাচ্ছে কিন্তু তে কিছুই বলছে না, শুধু এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে। কি সুন্দর ওই দুটি চোখ, কিন্তু আমাকে দেখতেও চায় না। কি সুন্দর ওই ঠোঁট, কিন্তু আমার নামটা নিতেও চায় না সে। জিমিন, তুই কতটাই না লাকি, ওই সুন্দর মনটাতে শুধু তুই আছিস। তে সব ভাবতে থাকে আর জাঙ্কুকের দিকে এগোতে থাকে। সে এখন নিজের মাঝেই নেই। একে কিছু বলছে না কেন? আর ওইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। তে এখনো জাঙ্কুকের দিকে যাচ্ছে আর বোকার মতো ফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হোঁচট খেয়ে জাঙ্কুকের ওপর তে পড়ে যায়। জাঙ্কুক তড়িৎ গতিতে তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে একটা থাপ্পড় মারে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? নিজের জায়গাটা কি ভুলে গেছো? একটা ফালতু মেয়ে তুমি। তোমার জন্য সবকিছু হচ্ছে। আমার আর জিমিনের সুখের কাটা হয়ে দাঁড়িয়েছো তুমি। না পারছি তোমাকে গিলে ফেলতে, না পারছি তুলে ফেলে দিতে। বলে জাঙ্কুক গাড়ি নিয়ে চলে যায় তেকে একা রেখেই। তে কষ্ট পায়, খুব বেশি কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। তার বলার মতো কিছু নেই। কি রে তে, তুই একা এলি যে? জাঙ্কুক কোথায়? মা, ওনার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই সে চলে গেছে। ওকে না নিয়ে আসতে বললাম। আরে তে, তুই কবে একটু বড় হবি? ও তোর হাজবেন্ড হয়, বুঝলি? হ্যাঁ মা, আমি গেলাম। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার পর তে কলেজে যায় এবং দেখে জাঙ্কুক আর জিমিন একসাথে হাত ধরে ঘুরছিল। সে চলে যাবে তখনই, এই তে কোথায় যাচ্ছিস? তোর খবর আছে। 2 দিন তুই কোথায় ছিলি? রাগ করিস না জিমিন, আসলে মাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। সে কি বলিস? আন্টি এখন ঠিক আছে তো? এখন ঠিক আছে। আর সরি, আমি তোকে কিছুই জানাইনি। তুই কি রাগ করেছিস? আরে না না, একদমই না। রাগ কেন করব? আগে হলে তো করতেই। আগে ব্যাপারটা আলাদা, এখন আমরা বড় হয়ে গেছি। তে আজ আমি কোথাও গেলে যে তোকে বলে যাব তেমনটা তো নয়, তাই না? বাহ জিমিন, তাহলে তো তুই অনেক বড় হয়ে গেছিস। জাঙ্কুক, তুমি কিছু কেন বলছো না? এখন আমি আবার কি বলবো বলো তো? বেশ কিছুদিন কেটে গেছে। এই কয়েকদিন সব সময় তেকে কষ্ট দেওয়ার জন্য জিমিন জাঙ্কুককে নিয়ে তার সামনে ঘোরাঘুরি করেছে। একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে ডিনার করা পর্যন্ত সবকিছুই তারা করেছে। মজার বিষয় হলো জিমিন সব সময় তেকে তাদের সাথেই রেখেছে। তে শোন না। কলেজে এসে তের কাছে গিয়ে জিমিন বলতে থাকে, সে কখন থেকে তোকে ডাকছি তে, শুনছিস না তুই? বল জিমিন, কি হয়েছে? ব্যাপারটা কি? হ্যাঁ, খুশি খুশি লাগছে যে? আরে দোস্ত, শুনলে তুইও খুশি হয়ে যাবি। তাই নাকি? বল তাহলে। আমি জানি তোর মনে আছে। বল তো কালকে কি? এটা কি ভুলে যাওয়ার মতো কিছু নাকি? কাল তো আমার চিমচিমের 20th বার্থডে। আমি কি ভুলতে পারি নাকি? তুই কখনো ভুলিস না, আমি জানি। আর এবার একটা স্পেশাল প্ল্যান আছে। জাঙ্কুক কালকে একটা পার্টি প্ল্যান করেছে। তাই নাকি? খুব ভালো তো, তাহলে এনজয় কর। এনজয় করবো মানে? আমি কি একা নাকি? তুইও আসবি, আরো অনেকেই আছে, বুঝলি? আমাকে কি যেতেই হবে? যেতে হবে মানে? আরে যেতেই হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দেখবো। এখন ক্লাসে চল। বিকাল বেলা ক্যাফেতে বসে জাঙ্কুক জিমিন প্ল্যানিং করতে থাকে। সব সময়কার মতো তেও সেখানে ছিল, কিন্তু ও কোনো বাহানা দিয়ে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। পরের দিন পার্টির জন্য একটা ক্লাব ভাড়া করা হয়। জাঙ্কুকের প্ল্যান অনুযায়ী সবকিছু সাজানো হয়েছে। তুই এখন আসলি? এখন বুঝি তোর আসার সময় হয়েছে? তে হয়েছে, সরি তো বললাম, আর রাগ করতে হবে না, প্লিজ আর রাগ করিস না। তারপর জিমিন তেকে টেনে সবার সামনে নিয়ে যায়, যেখানে জাঙ্কুক আর সবাই ছিল। চল না এবার কেকটা কাটি, তারপর ফাংশনটা স্টার্ট করি, কেমন? সবাই হ্যাঁ বললো। তারপর কেক কাটা স্টার্ট হয়। তে সবকিছু থেকে আড়াল হতে চায় আর দূরত্ব বজায় রাখে। জিমিন কেক কাটে এবং জাঙ্কুককে খাইয়ে দিতে যায়। জাঙ্কুক জিমিনকে একটু খাইয়ে দিয়ে নিজে খায়। তারপর সবাই জড়ো হয় এবং জাঙ্কুক আর জিমিনকে কাপল ডান্স করতে বলে। যদিও ওরা প্রথমে রাজি হয় না, বাট সবার কথা মতো ডান্স করে। কেন যে আমার এত কষ্ট হচ্ছে, কেন যে মনে হচ্ছে বুকের ভেতরে একটা বড় পাথর দিয়ে কেউ চাপা দিয়ে রেখেছে। নিঃশ্বাস নিতে যে খুব কষ্ট হচ্ছে। তে সহ্য করতে না পেরে এক পাশে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করতে থাকে। ডান্স শেষ হবার পর সবাই ওদেরকে কিস করতে বলে। জিমিন এবার সত্যিই অবাক হয়ে যায় এবং করতে চায় না। না না, তোদেরকে এটা করতেই হবে, কি বলো সবাই? লিসার কথা মতো সবাই হ্যাঁ বলে। জিমিন একবার তের দিকে তাকায়। তে তখন গোল গোল চোখ করে ওদের দিকে তাকিয়ে রয়েছিল। তে অনেক বেশি ড্রিঙ্কস করছিল। ওকে দেখে মনে হচ্ছিল সে এক্ষুনি কেটে ফেলবে।
এরকম অবস্থা দেখে জিমিন আর কিছু না ভেবেই জাংকুকের গালে একটা কিস করে ফেলে। তারপর সবার জোড়াজোড়িতে জাংকুককেও জিমিনকে কিস করতে হয়, কিন্তু জাংকুক জিমিনের গালে কিস না করে জিমিনের হাতে কিস করে। চোখের সামনে এরকম দৃশ্য দেখে তে এবার সত্যি সত্যি অনেক বেশি ভেঙে পড়ে। গাইস, আমাদের মাঝে কিন্তু খুব ভালো একজন সিঙ্গার আছে। তাই নাকি? তুই সত্যি কথা বলছিস নাকি? কে সে? আরে কে আবার? তে এখন আমাদের মাঝে গান নিয়ে উপস্থিত হবেন তে। লিসার কথা শুনে তে অনেক বেশি চমকে যায়, কিন্তু সবার জোড়াজোড়িতে থেকে এক প্রকার বাধ্য হয়ে গান গাইতে হয়। এটাতে ছেলে খেলা আমারে স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে পুড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেবো চলে রেখে হাত দূরের আকাশ নীল থেকে লালু গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি। গান শুনে সবাই হাততালি দেয়, কিন্তু তখনই জিমিনের ফোনে একটা কল আসে। জিমিন একটু দূরে গিয়ে কথা বলে। হ্যালো ভাবি, কোথায় তুমি? হ্যাঁ, তোমার জন্য আমি সেই কখন থেকে এসে বসে আছি। আরে রোজ, আস্তে আস্তে। তুমি এখন কোথায় আছো বলো, আমি আসছি এক্ষুনি। আরে ভাবি, আমি তো তোমাদের বাসাতেই আছি। ভাইয়া তোমার জন্য বার্থডে গিফট পাঠিয়েছে, তুমি কি নেবে নাকি আমি নিয়ে নেব বলো তো? আর ইউ সিরিয়াস রোজ? মানে তুমি অত দূর থেকে আমাদের বাড়িতে এসেছো শুধুমাত্র আমাকে বার্থডে গিফট দেওয়ার জন্য? কি করব বলো তো ভাবি, ভাইয়া আমাকে তো একদম জ্বালিয়ে শেষ করে ফেলছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আর খবরদার আব্বুর সামনে কিন্তু তুমি আমাকে একদম ভাবি বলে ডাকবে না। ওকে ভাবি, তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ, আমি আর ওয়েট করতে পারছি না। জিমিন ফোনটা রেখে দিয়ে সবার সামনে এসে বলে, সরি গাইস, আমাকে না এক্ষুনি বাসাতে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সে কি জিমিন, এক্ষুনি যেতে হবে? এটা আবার কেমন কথা? জাংকুক, আমি তোমাকে সবটা পরে ডিটেইলসে বলবো, এখন আমি যাই কেমন? জাংকুক আর কিছু বলতে যাবে, কিন্তু জিমিন জাংকুকের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তারপর আস্তে আস্তে সেখান থেকে সবাই এক এক করে চলে যায়। জাংকুকও গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তে ড্রাঙ্ক অবস্থাতে বাসার দিকে রওনা হয়। তে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। কিছুক্ষণ পর ও লক্ষ্য করে কেউ ওকে পেছন থেকে ফলো করছে, আর তখনই 3-4 লোক মিলে ওকে পেছন থেকে মুখ চেপে ধরে, তারপর পাশে জঙ্গলের ভেতর নিয়ে যায়। আর অন্যদিকে জাংকুক নিজের ফোনটা ফেলে আসাতে আবার হোটেলে ফিরে আসে। রাত তখন 10টা বাজে। জাংকুক নিজের ফোনটার পাশে একটা গিফট বক্স দেখতে পায়, যেটাতে তের নাম লেখা ছিল, মানে তে গিফটটা জিমিনকে দিয়েছে। জিমিন হয়তো ভুলবশত সেই গিফটটা এখানে রেখে গেছে। জাংকুক কিছু না ভেবে গিফট বক্সটা আর ফোনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জাংকুক আবার গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেয়। আকাশটা ভীষণ মেঘলা, ভীষণ বাতাসও বইছে, ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে। জাংকুক গাড়ি ড্রাইভ করছিল, গাড়ির সামনে লাইট দুটো জ্বলছে। হঠাৎ একটা কাপড়ের মতো কিছু উড়ে এসে গাড়ির সামনে কাচের উপরে পড়ে, যার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। জাংকুক গাড়ি থেকে নামে এবং কাপড়টি হাতে নেয়। গাড়ির লাইটের আলোতে কাপড়টি স্পষ্ট দেখা যাচ্ছিল। তার হাতে থাকা কাপড়টি যে তের ওড়না, এটা চিনতে জাংকুকের একটু অসুবিধা হয় না। আরে এটা তো তের ওড়না, এটা এখানে কেন? উফ শিট, আমি ওকে একা রেখে চলে এসেছিলাম। আচ্ছা ও এখন কোথায়? ওর কিছু হয়নি তো? না তে তে। জাংকুক তের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে এবং জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। খানিকটা দূর যাওয়ার পর জাংকুক হঠাৎ করে তের চিৎকার শুনতে পায়। কান্নার আওয়াজ পেয়ে জাংকুক দৌড়ে যায় সেখানে এবং দেখতে পায় একজন তেকে রেপ করার চেষ্টা করছিল। জাংকুক দৌড়ে যায় সেদিকে এবং তেকে অনেক কষ্টে ছাড়ায় তাদের কাছ থেকে। কারা তোরা? তোদের এত বড় সাহস? কে পাঠিয়েছে তোদেরকে?
বলে জাঙ্কুক লোকগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে মার খেয়ে লোকগুলো পালিয়ে যায়। জাঙ্কুক তাদের কাছ থেকে জানতে পারে যে কাই তাদেরকে পাঠিয়েছে। এতদিন ও তের ওপর নজর রেখেছিল। ওরা ওখান থেকে চলে যাওয়ার পর জাঙ্কুক তেকে কোলে নেয়। এদিকে তের মাথায় আঘাত লাগার কারণে তে অজ্ঞান হয়ে গিয়েছে। আমার তখন তের কথাটা কেন মনে ছিল না? ওকে একা রেখে এসেছিলাম কেন আমি? আমি এতটা ইরেসপন্সিবল কি করে হলাম? আর যাই হোক, আমার তো এটা মাথায় রাখা উচিত ছিল যে ও একটা মেয়ে। আর যাই হোক, আমি মানি আর না মানি, উনি বর্তমানে আমার স্ত্রী। ওনার প্রতি আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? সব দায়িত্ব থেকে এভাবে পালিয়ে যেতে তার পারি না। জাঙ্কুক থেকে কারে নিয়ে এসে বসায়, চোখের উপর পানি ছিটা দেয়। তে চোখ মেলে তাকিয়ে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কি, উনি আবার সেদিনের মতো আমার দিকে কেন এভাবে তাকিয়ে আছে? ভাবতে জাঙ্কুক সরে যাবে, কিন্তু তে হঠাৎ করে জাঙ্কুককে টান দেয়। জাঙ্কুক একদম তের কাছে চলে যায়। তে এবং জাঙ্কুক একে অন্যের দিকে তাকিয়েছিল। এমন সময় তে জাঙ্কুককে লিপ কিস করে ফেলে। পুরো 5 সেকেন্ডের জন্য পৃথিবী থমকে যায়। তে জাঙ্কুককে ছেড়ে দেয়। জাঙ্কুক তো পুরো শকড হয়ে গেল। কি হলো তার সাথে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসেছিল। এত বৃষ্টিতে ড্রাইভ করা অসম্ভব, কিছু দেখা যাচ্ছে না। জাঙ্কুক তের মাথা ব্যান্ডেজ করছিল। তখন মাথা ব্যান্ডেজ করে আর কি হবে, আমার তো মাথা ব্যথা করছেই না। সে কি, তাহলে আর কোথায় ব্যথা করছে? তুমি কি আর কোথায় ব্যথা পেয়েছো? তে মুখে কিছু না বলে জাঙ্কুকে হাতটা নিয়ে নিজের বুকের উপর রাখে। হ্যাঁ, আমার না এখানে অনেক বেশি ব্যথা করছে। তের এরকম কথাবার্তা শুনে জাঙ্কুক কিছুটা বিব্রত হয়ে যায়। এখানে ব্যথা করছে মানে? কেন এখানে কেন ব্যথা করছে? আপনি তো বোকা কেন? হ্যাঁ, আপনি কি এটা বলছেন না যে এখানে কেন ব্যথা করছে? আরে ব্যথা তো আপনার জন্যই করছে। আমার জন্য মানে? আমার জন্য কেন ব্যথা করবে? আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি, সেই জন্যই তো ব্যথা করছে। কিন্তু আপনি তো সেটা বোঝেনই না। তের আনমনে বলা কথাটা শুনে জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। তুমি আমাকে ভালোবাসো মানে? তুমি আমাকে ভালোবাসো কবে থেকে? ভালোবাসো অনেক আগে থেকে। আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি। কেন ভালোবাসো আমাকে? তুমি জানো না যে আমি জিমিনকে ভালোবাসি? তুমি তারপর কেন আমাকে ভালোবাসতে গেলে? হ্যাঁ, আমি জানি তো। আমি জানি যে আপনি জিমিনকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু এটা আমি কি করতে পারি বলেন? আপনি আমাকে ভালো না বাসলেও আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। তের কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে। পরে কিছু বলতে যাবে, কিন্তু তখন দেখে তে ততক্ষণে ঘুমিয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি পড়া কমে এবং জাঙ্কুক তেকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। ইয়ঞ্জনের জোড়াজুড়িতে জাঙ্কুককে সেই রাতটা ওই বাড়িতে থাকতে হয় এবং সকালবেলাও ইয়ঞ্জনের জোড়াজুড়িতে ওখানে ব্রেকফাস্টও করতে হয় জাঙ্কুককে। তাহলে আন্টি আমি এখন যাই। আসলে আজকে আব্বু আম্মু সেউল থেকে দেগুতে ফিরবে। ও মা, তাই নাকি? জিনকে কতদিন ধরে দেখি না, আমার ওকে অনেক বেশি দেখতে ইচ্ছা করে। জানো, একদিন ছিল যেদিন ও আমাকে ছাড়া কিছুই বুঝতো না। খুব ভালো বান্ধবী ছিলাম আমরা। আমি জানি ও থেকে ঠিক মেনে নেবে। দরকার পড়লে আমি ওকে বলবো। আমি জানি ও আমাকে কখনোই মানা করতে পারবে না। আচ্ছা আন্টি, আমি যাই তাহলে। আচ্ছা, তুমি ওকে কিছুই বলবে না, কিন্তু আমি ওকে বলবো সব। ও যখন আমার কাছে আসবে তখন। জাঙ্কুক আর ইয়ঞ্জন কথা বলছিল। তেও পাশে বসে ব্রেকফাস্ট করছিল। ইয়ঞ্জনের কথা শুনে জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তের দিকে তাকায়। তে মাথা নাড়িয়ে জাঙ্কুককে আশ্বস্ত করে। জাঙ্কুক সেখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যায়। নামজুন আর জিন এয়ারপোর্ট থেকে বের হয়। তারপর জাঙ্কুককে হাক করে। কথাই বলবো না তোমাদের সাথে, ভালোবাসো না আমাকে? মাঝে মাঝে সন্দেহ হয় আমার, আমি সত্যি তোমাদের আপন ছিল তো? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর 1 মাস তো আমাকে ছাড়া কিছুই বোঝোনি। তারপর যেই আমি একটু সুস্থ হলাম, অমনি আমাকে ছেড়ে আবার চলে গেলে। সরি আমার কুকিটা, আমি আর কোথাও যাবো না তোকে ছেড়ে, প্রমিস করছি। এবার একদম তোর কাছেই থাকবো। সত্যি বলছো তো আম্মু? হ্যাঁ, তা নয় তো কি, বুড়ো হয়ে যাচ্ছি তো। আর এমনি তো তোর পড়ালেখা তো শেষের দিকে। আর কিছুদিন পর তো তুই সবকিছু দেখাশোনা করবি। তারপর আমি শান্তি করব। আর তাছাড়া ছেলের বিয়েও তো দিতে হবে নাকি? উফ আব্বু আম্মু, তোমরা যে কি শুরু করলে না! আস্তে আস্তে এসব কথা শুরু করে দিয়েছো। এসব কথা তো পরে বলা যাবে নাকি? আরে পরে বলবো কেন, তাই তো তাড়াতাড়ি করে চলে এসেছি। আমার ছেলে যে প্রেমে পড়েছে। আমার ছেলে প্রথম কোনো মেয়ের প্রেমে পড়েছে। কি জানি নাম ওর? হ্যাঁ, জিমিন। ওর বাসায় তো প্রস্তাবও নিয়ে যেতে হবে, তারপর শপিং, তারপর কত কাজ। মা তুমি থামো না প্লিজ, কিসের এত তাড়া? চুপ। তারা মানে আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলের বিয়ে। আর জানিস না, শুভ কাজ ফেলে রাখতে হয় না। জাঙ্কুক যেদিন জিমিনকে প্রপোজ করেছিল, তার মাকে সেদিনই ফোন করে সবকিছু বলেছিল জিমিনের ব্যাপারে। মা তোমাদেরকে আজ আমি কেমনে বোঝাই, তোমাদের কাছে ব্যাপারটা যতটা সহজ, আমার কাছে ততটাই যে কঠিন। কি যে হবে আল্লাহই জানে।
জিন আর নামজুন বাড়িতে ফিরতে না ফিরতে জিন জাংকুক আর জিমিনের বিয়ে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। জাংকুক, আমি ইয়ঞ্জনদের বাসায় যাচ্ছি, ওকে তো বলতে হবে নাকি? তাছাড়া কতদিন হলো ওকে দেখি না। জাংকুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে জিন ইয়ঞ্জনদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। জাংকুক উপায় না পেয়ে তাড়াতাড়ি তেকে ফোন দেয় আর বলতে থাকে, হ্যালো তে, মা তোমাদের বাড়িতে যাচ্ছে। আন্টি কোথায়? তুমি যে করেই হোক ওনাতে দেখা হওয়া আটকাও ইমিডিয়েটলি। হ্যালো, শিট, কেটে দিল। কে জানে শুনেছে কিনা। না না, আমাকেও এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। তে ওয়াশরুমে থাকার কারণে ইয়ঞ্জন তের ফোনটা রিসিভ করেছিল। জাংকুক এটা কেন বললো যে জিন আর আমার দেখা হওয়া আটকাতে হবে? মা কে ফোন করেছিল? আরে অফিস থেকে ফোন করেছিল। তে তুই গিয়ে লাঞ্চ করে নে, আমি ক্যাফেতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা। কলিং বেল বেজে ওঠাতে তে গিয়ে দরজাটা খুলে দেয়। আরে তে মা, কেমন আছো তুমি? ইয়ঞ্জন কোথায়? হঠাৎ জিনকে দরজার সামনে দেখে তে ভীষণ ভাবে চমকে যায়। জিনকে এর আগে অনেকবার তে বাড়িতে আসতে দেখেছে, আর জাংকুককেও সে অনেকবার দেখেছে, কিন্তু জাংকুক তেকে কখনোই দেখেনি। কারণ জাংকুক যখনই তাদের বাড়িতে আসতো তে কোনো না কোনো বাহানা দিয়ে জাংকুকের থেকে লুকিয়ে থাকতো। কারণ জাংকুককে সে অনেক আগে থেকে ভালোবাসতো, যার কারণে জাংকুকের সামনে যেতে সে অনেক লজ্জা পেত। কি হলো তে? ইয়ঞ্জন কোথায়? ইয়ঞ্জন কি বাড়িতে নেই? আসসালামু আলাইকুম আন্টি, আপনি হঠাৎ মানে মা তো বাড়িতে নেই, এখন ক্যাফেতে গেছে। ও আচ্ছা, তাহলে কি আমি চলে যাব? না না আন্টি, ভেতরে আসুন না আপনি। তার কথায় জিন গিয়ে ভেতরে বসে। তে কিছুক্ষণ পর চা আর নাস্তা নিয়ে জিনের কাছে আসে। তোমার পড়ালেখার কি অবস্থাতে? জি আন্টি, ভালো। ও তুমি হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে কিছু না বলে এখানে চলে আসলাম, ব্যাপারটা কি তাই না? আসলে ইয়ঞ্জনকে দেখি না অনেকদিন হলো, তাই ওকে দেখার জন্য মনটা অনেক ছটফট করছিল। তাই তো বাড়িতে ফিরে এসে আমি এখানে চলে এসেছি। আর কিছুদিন পর জাংকুকের বিয়ে ঠিক হয়েছে, তাই ইয়ঞ্জনকে আমি প্রমিস করেছিলাম যে জাংকুকের বিয়ে ঠিক হলে ওকে আমি প্রথমে দাওয়াত দেব। তাই তো আমি এখানে চলে আসলাম। জানোতে, আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে জাংকুকের সাথে আমি তোমার বিয়ে দেব। কিন্তু সেটা আর হলো কোথায়? ওকে কেউ তো আমি প্রমিস করেছিলাম যে ওর যাকে পছন্দ হবে তার সাথেই ওর বিয়ে দেব। তাই তোমাকে বউ বানানোর ইচ্ছাটা আমার না পূরণ হলো না। জিনের কথার উত্তরে তে কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই তে চোখ দিয়ে পরে দরজায় দাঁড়িয়ে থাকা ইয়ঞ্জনের দিকে। আরে আরে ইয়ঞ্জন, তুই চলে এসেছিস, আয় বস। জিন উঠে ইয়ঞ্জনের কাছে যেতে নেবে, কিন্তু তখনই ইয়ঞ্জন মাটিতে পড়ে যায়। ইয়ঞ্জনকে পড়ে যেতে দেখে তে আর জিন দৌড়ে তার কাছে যায়। মা তোমার কি হয়েছে? তুমি কেন এরকম করছো? কাঁদিস না মা আমার, আমি সবটা শুনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি সবটা। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর মা হয়েও কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু করতে পারিনি তোর জন্য। জিন, আমি চলে যাওয়ার পর আমার মেয়েটা অনাথ হয়ে যাবে, ওকে একটু দেখিস, আমি ছাড়া ওর কেউ নেই। আর এতক্ষণে জাংকুক এসে পড়ে। আম্মু কি হয়েছে ওনার? সরো, আন্টিকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। লাভ নেই বাবা, আমার আর সময় নেই। সম্মান বা অধিকার কোনোটাই দিতে বলবো না, জানি পারবে না, কিন্তু আমার অনাথ মেয়েটাকে একটু দেখে রেখো, ওকে তোমাদের হাতে দিয়ে গেলাম। কথাটা বলতে বলতে ইয়ঞ্জন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তে কান্নায় ভেঙে পড়ে। মা কাঁদে না, সবারই একদিন চলে যেতে হবে। ইয়ঞ্জনের চলে যাওয়াটা আমিও মেনে নিতে পারছি না। ও যে কেন হঠাৎ করে এভাবে চলে গেল, কেন যে এরকম হলো, তে কিছুই বলছে না, তার বলার মতো কোনো ভাষাও নেই। সেদিন ইয়ঞ্জনে মারা যাওয়ার পর জিন তেকে জিয়ন বাড়িতে নিয়ে আসে। জিমিন অবশ্য তেকে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলেছিল, কিন্তু জিন তেকে যেতে দেয়নি। জিমিন অবশ্য এটা জানতো না যে জিন আর ইয়ঞ্জন বান্ধবী ছিল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। জাংকুক আর জিমিনের বিয়েও ঠিক হয়ে গেছে। যদিও জিমিন মন থেকে এই বিয়েতে রাজি নয়, তবে জাংকুককে সে কি করে বলবে? কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে জিমিনকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। তবে সে ভেবেই নিয়েছে যে বিয়ের পরই সে জাংকুককে ডিভোর্স দিয়ে দেবে, আর এই সব কিছু সুগাকে কোনোভাবেই সে জানাবে না। তে আজকে কলেজে যায় এবং জানতে পারে 2 দিন পর তাদের কলেজ থেকে একটা ট্যুর হচ্ছে। লোকেশন কক্সবাজার, অনেক বেশি দূর, তাই সে ভেবেই নিয়েছে সে যাবে না। আন্টি আমি যাব না, অতটা দূরে আমার ভালো লাগবে না। কেন? হ্যাঁ, তুইও যাবি, জাংকুক আর জিমিনও যাচ্ছে, তুই কেন বাদ থাকবি? আর তাছাড়া ঘুরে আয়, তোর মনটা ভালো লাগবে। অবশ্যই সেটাই রাজি হয়। জিন তেকে খুব ভালোবেসে ফেলেছে। তেও জিনের মাঝে তার মাকে খুঁজে পায়, যদিও সে তার মাকে খুব বেশি মিস করে। আসলে মা তো মাই হয়। কলেজ ট্যুরের দিন সবাই ক্যাম্পিং করছিল, তারপর সবাই রাতে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে। সবাই অনেক বেশি মজা করছিল। তাদের মধ্যে একজন ছিল মিনহো, জাংকুকের ক্লাসমেট। ইতিমধ্যে সে তেকে লাইক করতে শুরু করেছে।
জাঙ্কুক প্লিজ দেখ না, আমার মনে হয় তেকে আমি লাভ করি, তুই একটু হেল্প করবি? দেখ না ও কতটা ইনোসেন্ট আর কতটা কিউট। আমি সত্যি প্রথম দেখেই ওর প্রেমে পড়ে গেছি। ও তো তোর খালাতো বোন হয়, তুই একটু একটু দেখ না ম্যানেজ করতে পারিস কিনা। হোয়াট দ্য ফাক, তোর কি মনে হয় আমি এসব পারবো? হ্যাঁ, আর আমার খালাতো বোন হলে কি কি হয়েছে তাতে? শোন, আমি এসব করতে পারবো না। তোর কি ভালো লেগেছে তুই গিয়ে বল। কথাগুলো জাঙ্কুক তের দিকে এক পলকে তাকিয়ে থেকে বলছিল। আচ্ছা ঠিক আছে, তোর বলতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে বলবো। কথাটা বলে মিনহু গিয়ে তের পাশে বসে। এদিকে জাঙ্কুকের রিয়েকশন দেখে মনে হচ্ছে লাইক কত বড় সাহস। কিছুক্ষণ পর মিনহু তেকে অন্যদিকে নিয়ে এসে প্রপোজ করে ফেলে। আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ গিভ মি এ চান্স টু লাভ ইউ? ইফ ইউ ওয়ান্ট প্রুফ ফ্রম মি, আই এম রেডি দেন। মিনহুর প্রপোজ করার স্টাইল দেখে তে তো পুরো অবাক হয়ে যায়। কি হলো তে, কিছু বলছো না কেন? তে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুক সেখানে এসে পড়ে। তে এদিকে আসো তো, মা ফোন দিয়েছে, কথা বলবে। কলেজে সবাই জানে তে জাঙ্কুকের খালাতো বোন হয়, তাই তের মা ইয়ঞ্জুন মারা যাওয়ার পর থেকে তে জাঙ্কুকদের বাড়িতেই থাকে। তে জাঙ্কুকের হাত থেকে ফোনটা নিয়ে অন্যদিকে চলে যায়। কি করলি এটা তুই? হ্যাঁ, কত কষ্টে প্রপোজ করেছিলাম ওকে, আর তুই দিলি তো 12টা বাজিয়ে। ওহো দোস্ত, প্রপোজ করছিলি বুঝি? আরে আমি কি জানতাম নাকি, আবার করে ফেলিস তাহলে তো হয়। বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। রাত 9টা, সবাই ক্যাম্পে চলে যায়। আকাশ মেঘলা, বৃষ্টি হবে হয়তো। তের ঘুম আসছিল না, মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছিল, তাই বাইরে বসেছিল। মনটা খুব খারাপ, আর জাঙ্কুকের ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই সেও বাইরে আসে। জাঙ্কুক দূর থেকে তেকে কান্না করতে দেখতে পায়, যদিও বাইরে ততটা আলো ছিল না। হে তে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, বাইরে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে, যাও নিজে ক্যাম্পে যাও। আমি ঠিক আছি, আপনি যান। জাঙ্কুক কিছু না বলে তের পাশে বসে পড়ে। আই এম সরি তে, তোমার মায়ের সেদিনের ঘটনাটার জন্য হয়তো আমিই দায়ী। আর না না, আপনার এতে কোনো দোষ নেই। আমার আগে মাকে সবটা বুঝিয়ে বলে দেওয়া উচিত ছিল। মাকে মিথ্যা সান্ত্বনা দেওয়াটা ঠিক হয়নি আমার। আমি জাস্ট মাকে প্রেশার দিতে চাইনি, কিন্তু দেখুন কি হলো। মা চলে গেল আমাকে ছেড়ে, খুব স্বার্থপরের মতো। আমাকে কেন রেখে গেল, কেন নিয়ে গেল না? তেকে কান্না করতে দেখে জাঙ্কুকের অনেক বেশি খারাপ লাগছে। কেন লাগছে সেটা সে নিজেও জানে না, তবে সে চায় না, সত্যিই চায় না যে তে কান্না করুক। তে প্লিজ কান্না করো না, আন্টি যেখানে আছেন ভালো আছেন। তুমি কাঁদলে সেও কষ্ট পাবে, তুমি কি চাও সে কষ্ট পাক? তে তারপরও কান্না করছিল। জাঙ্কুক এবার তের মন ভালো করার জন্য বলল, তে চলো একটা জায়গায় যাবে। কোথায়? ওফো, গেলেই দেখতে পাবে, চলো না। তেকে আর কিছু বলতে না দিয়ে জাঙ্কুকদের হাত ধরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে তারা, একদম সমুদ্রের ঠিক কিনারায়। এখান থেকে সমুদ্রটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল, আর জাঙ্কুক তের দিকেই তাকিয়েছিল। তেকে স্বাভাবিক হতে দেখে জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু হঠাৎ করেই অনেক জোরে বাতাস বইতে শুরু করে এবং বৃষ্টি পড়তে শুরু করে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে দুজনে পাড়ের দিকে দৌড় দেয়। তে দৌড়িয়ে বেশ খানিকটা দূর আসার পর দেখতে পায় জাঙ্কুক তার পাশে নেই। তে পেছনে তাকিয়ে দেখতে পায় জাঙ্কুক পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে জাঙ্কুক পুরোপুরি ভিজে গেছে। তে কি করবে বুঝতে পারছে না। এদিকে সে কোন রাস্তা দিয়ে এসেছে সেটাও তার মনে নেই। জাঙ্কুকের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। সে ইতিমধ্যে কাশতে শুরু করেছে এবং হাঁচিও দিতে শুরু করেছে। উফ, কে যে বলেছিল এতটা দূর আসতে, এখন আমি কোথায় যাব? তে এলোমেলো পথে হাঁটা শুরু করে। সে শুধু কোনো রকম একটা আশ্রয় পেতে চায়। খানিকটা দূর যাওয়ার পর সে একটা পুরনো বাড়ি দেখতে পায়, যার অবস্থা বেশ খারাপ। তে কিছু না ভেবে জাঙ্কুককে নিয়ে সেখানে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আরো জোরে বৃষ্টি পড়তে শুরু করে। তে ততটা ভিজে না গেলেও জাঙ্কুক পুরোপুরি ভিজে গেছে। বাড়িটা খুব ছোট্ট, আর একটা ছোট্ট রুম ছিল শুধু। দেখে বোঝা যাচ্ছে অনেক বছর ধরে এখানে কেউই থাকে না। তের এবার বেশ ভয় করতে শুরু করেছে। তবে জাঙ্কুকের হাঁচির শব্দে তের ভয় উধাও হয়ে যায়। তে উপায় না পেয়ে নিজের গায়ের ওড়নাটা দিয়ে জাঙ্কুকের মাথা মুছতে শুরু করে। এদিকে বৃষ্টির বেগও বেড়ে চলেছে। জাঙ্কুকের অবস্থাও সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে। ভেজা কাপড়ে থাকলে জাঙ্কুকের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, এটা ভেবে তে জাঙ্কুকের শার্টের বোতাম খুলতে শুরু করে। জাঙ্কুক বাধা দিয়ে তের হাত ধরে বলে, ডোন্ট ডু দিস। আরে আপনি চুপ করুন তো, এই ভেজা কাপড়ে থাকলে আপনার জ্বর আসবে। জ্বর ইতিমধ্যে এসেও গেছে দেখো। তে জাঙ্কুকের মাথায় হাত দিয়ে দেখলো সত্যি সত্যি জাঙ্কুকের জ্বর এসেছে। এবার এখন আমি কি করব? না না, এই ভেজা কাপড়ে তো একদমই থাকা যাবে না এখন। বলেই তে জাঙ্কুকের শার্টটা খুলে ফেলে।
এমন করো না প্লিজ। কি বারবার এমন করো না করছেন, এরকম করছেন যেন মনে হচ্ছে আমি আপনাকে রেপ করার চেষ্টা করছি। তে কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক তের ঠোঁটে লিপ কিস করে ফেলে। আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। জাঙ্কুক এখন নিজেও জানে না যে সে তের সাথে কি করছে। একদম নড়াচড়া করে আমার কাজে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তাহলে আমি যা করছি আমাকে তা করতে দাও। মানে কি করবেন আপনি আমার সাথে? জাস্ট ওয়াচ এন্ড ডোন্ট ট্রাই টু ডিস্টার্ব মি। তে কিছু বলতে যাবে কিন্তু জাঙ্কুক তেকে আর কিছুই বলতে দেয় না। তে ছোটাছুটি করা অনেক চেষ্টা করে কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে সে পেরে ওঠে না। সেদিন ওদের দুজনের ইচ্ছার বিরুদ্ধেই ওদের মাঝে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা ঘটে যায়। জাঙ্কুকের জ্বরের ঘোর এখনো কাটেনি। তে জানে জাঙ্কুক তার সাথে যা কিছু করেছে নিজের ইচ্ছাতে করেনি, তবু তার নিজের ভাগ্যের ওপর এখন নিজের খুব রাগ হচ্ছে। এরকম হওয়াটা কি সত্যি খুব জরুরি ছিল? প্রথমত জাঙ্কুক নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তেকে বিয়ে করেছে, তার ওপর এখন যা কিছু করেছে সবকিছুই তার ইচ্ছার বিরুদ্ধেই ছিল। তেই সবকিছুই ভাবছিল আর নিজের ওড়না ভিজিয়ে জাঙ্কুকের মাথায় জলপট্টি দিচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরে তার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো সে যে জাঙ্কুককে ভালোবাসে এটা সে তাকে কখন বলেছে। তে এটা কিছুতেই মনে করতে পারছে না। তে অনেক মনে করার চেষ্টা করে কিন্তু তার এটা কিছুতেই মনে পড়ছে না যে সে কখন জাঙ্কুককে বলেছে যে সে জাঙ্কুককে ভালোবাসে। যদিও তে মাথা ব্যথার সাথে সাথে পুরো শরীরে ব্যথা করছে, তবুও সে সারা রাত জেগে জাঙ্কুকের মাথায় জলপট্টি দেয়। রাতের শেষ দিকে জাঙ্কুকের জ্বর কিছুটা কমে আসে, তখন তে জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যদিও বাইরে এখনো অন্ধকার কিন্তু বৃষ্টি কমে গেছে। জাঙ্কুকের জ্বর পুরোপুরি কমেনি। নিজের উপর ভারী কিছু অনুভব হতে জাঙ্কুক চোখ মিলে তাকায় এবং তেকে নিজের উপরে দেখে চিল্লিয়ে ওঠে। আস্তে আস্তে তার রাতের কথা মনে পড়ে যায়। জাঙ্কুকের চিৎকার শুনে তে তড়িঘড়ি করে উঠে বসে। এসব কি তে? হাউ ডিয়ার ইউ! তুমি এতটা নিচে নামতে পারলে? দেখুন আমি আপনাকে জাস্ট শাট আপ। কি দেখবো? হ্যাঁ, তুমি এটা কি করে করতে পারলে? আপনি অসুস্থ ছিলেন আর আমি অসুস্থ ছিলাম আর তুমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছো। তুমি এতটা নোংরা! ছি ছি, ভাবতেও আমার ঘৃণা লাগছে। প্লিজ আমার কথাটা একবার শুনুন। শাট আপ! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার চোখের সামনে আর কখনো তুমি আসবে না। তুমি চাইলেই সবটা আটকাতে পারতে কিন্তু তুমি তা না করে আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। কালকে রাতে তোমার সিচুয়েশন দেখে আমার তোমার প্রতি অনেক মায়া লাগছিল, কিন্তু এখন তোমার দিকে তাকাতে আমার ঘৃণা লাগছে। সেদিন গাড়িতে বসে তুমি আমাকে কিস করেছিলে, আমি কিচ্ছু বলিনি কারণ তুমি তখন ড্রাঙ্ক ছিলে, কিন্তু এখন তুমি সজ্ঞানে কি করে এগুলো হতে দিলে? জাঙ্কুকের কথাগুলো শুনে তে স্তব্ধ হয়ে যায়। শুধু তোমার প্রতি না, আমার নিজের প্রতিও আমার নিজের ঘৃণা হচ্ছে এখন। আই হেট ইউ এন্ড অলসো হেট মাইসেলফ। কথাটা বলে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে পড়ে। তেও জাঙ্কুকের পিছু পিছু চলে আসে। তারা দুজনে এসে দেখতে পায় এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, আর তাই তারা নিজেদের ক্যাম্পে চলে যায়। আজকে জাঙ্কুক আর জিমিনের বিয়ে। এদিকে তের শরীরের অবস্থা বেশ খারাপ। সকাল থেকে এ নিয়ে সে 4 বার বমি করেছে। তার সাথে মাথা ব্যথা এবং পেটে ব্যথা তো আছেই। বাড়ির সবাই বিয়ের জন্য তৈরি হতে ব্যস্ত, যদিও বিয়েটা বাড়িতে হচ্ছে না, কমিউনিটি সেন্টারে হচ্ছে। তের শরীরের অবস্থা 1 সপ্তাহ ধরে এরকম, যার জন্য এবার তের সন্দেহ হচ্ছে। তে নিজের সন্দেহ দূর করার জন্য একটা প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করে, যেটাতে রেজাল্ট পজিটিভ আসে। তে তো মহা খুশি। তে যখন জাঙ্কুককে খবরটা জানানোর জন্য নিজেকে প্রস্তুত করছিল তখনই জাঙ্কুক তে আর তার ডিভোর্স পেপার নিয়ে আসে তের কাছে। তের খুশি উধাও হয়ে যায়। না, আমার সাথে যা হয়েছিল সবটাই আমার ভুল ছিল। প্রথমত বিয়ে, তারপর ওই রাতের ঘটনা। আমি চাই না একটা ভুল নিয়ে সে সারা জীবন কাটাক। তে জাঙ্কুককে কিছু না বলে হাসি মুখে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। হ্যাপি তো? এখন তো আপনার পথে কাটা সরে গেল। জাঙ্কুক মুখে কিছুই বলল না। সেদিনে ঘটনা ঘটার পর তার মাথা ঠিক ছিল না, তাই সে তেকে অনেক কিছুই বলেছিল তখন। কিন্তু পরে অনেক ভাবনা চিন্তা করে সে বুঝতে পেরেছিল সেদিন ভুলটা বেশি জাঙ্কুকেরই ছিল। শুরু থেকে শেষ অবধি তের কোনো দোষ ছিল না, কিন্তু এই সব কিছু জানার পরও সে তের কাছে ক্ষমা চায়নি। কি হলো? কি ভাবছেন? কিছু না তে, যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও আর নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু করো। মিনু কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি কিন্তু ওর কথাটা একবার ভেবে দেখতেই পারো। জাঙ্কুকের কথার উত্তরে তে কিছুই বলে না, শুধু একটা মুচকি হাসি দেয়। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পর তে নিজের পেটের উপর হাত রেখে বলল, বেবি তুমি চিন্তা করো না, পাপা নিয়ে তো কি হয়েছে, আমি মামাম তো আছে তাই না? আমরা চলে যাব অনেক দূরে।
আর হব না কারো পথে কাটা। বাবাতে ভালোই তো পারিস অন্যকে খুশি করতে। হঠাৎ জিনের কথা শুনে তে অনেক বেশি চমকে যায়। তখনই জিন তের ঘরে প্রবেশ করে। জাংকুককে তড়িঘড়ি করে এই ঘরে আসতে দেখে জিনও জাংকুকের পেছন পেছন এসেছিল এবং দরজার আড়াল থেকে সমস্ত কথাই শুনেছে। আন্টি আপনি এখানে? হ্যাঁ আমি তে। দুর্ভাগ্যবশত আমি সব কথাই তো শুনে ফেলেছি। যদিও জিমিনের সাথে আমি জাংকুকের বিয়েটা কখনোই হতে দিতাম না। আর এত কিছু জানার পর এখন তো প্রশ্নই ওঠে না। মানে আন্টি আপনি কি বলছেন? জিন কিছু না বলে তের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। জিমিন জেনের রেজিস্ট্রি পেপারে সাইন করতে যাবে তখনই জিন বলে ওঠে, এই বিয়েটা হবে না। মা এগুলো তুমি কি বলছো? হ্যাঁ শাট আপ জাংকুক, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। জিমিনের মতো একটা মেয়ের জন্য তুই কি করে নিজে বিয়ে করা বউকে ডিভোর্স দিতে পারিস, তার উপর তখন যখন সে তোর বাচ্চার মা হতে চলেছে। বাচ্চা মানে? হ্যাঁ বাচ্চা, তে তোর সন্তানের মা হতে চলেছে। কি? এত জোরে চিৎকার করে লাভ নেই তো, তুই কি সবটা অস্বীকার করতে পারবি? জিনের কথাতে জাংকুক এবার নিশ্চুপ হয়ে যায়। আন্টি আপনি মজা করছেন তাই না? প্লিজ আন্টি এই সময় এমন মজা করবেন না, এমনিতেও আমার এসব ভালো লাগছে না। তোমার ভালো কি করে বা লাগবে জিমিন বলো তো? নিজের বয়ফ্রেন্ডকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করতে কারই বা ভালো লাগে? ওয়েট এক সেকেন্ড মা, তুমি এইমাত্র কি বললে বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ বয়ফ্রেন্ড। আমি এখন কিছুই বলবো না, যা বলার সুগাই বলবে। সুগা ভেতরে আসো তো। জিনের কথা শুনে সুগা সেখানে আসে আর সুগাকে আসতে দেখে জিমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সুগা তুমি এখানে? বাবা জিমিন, তুমি তো দেখি খুব তাড়াতাড়ি ওকে চিনেও গেছো। তুমি নিশ্চয় ভাবছো তাই না যে আমি সবকিছু কিভাবে জেনে গেলাম? তোমার উপর আমার আগে থেকে সন্দেহ হয়েছিল জিমিন। আর যেদিন আমরা তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিন তুমি সুগার সাথে কথা বলছিলে আর তোমার সেই সমস্ত কথাগুলো আমি শুনে ফেলেছিলাম জিমিন। কিন্তু তখন আমার হাতে প্রমাণ ছিল না আর সুগাকে খুঁজে বের করতেই আমার সময় লেগে যায়। তাই তোমার এই নাটকটা তুমি বিয়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছো। জিনের কথাগুলো শুনে জাংকুক জিমিনের হাত চেপে ধরে বলল, মা এসব কি বলছে জিমিন? তুমি কেন কিছু বলছো না? তখনই সুগা জিমিনের উপর থেকে জাংকুকের হাতটা সরিয়ে দিয়ে বলল, দয়া করে আমার চোখের সামনে জিমিনকে টাচ করবেন না মিস্টার জিয়ন। ও যা কিছু করেছে সবকিছু শাস্তি ওকে আমি দেব। জিমিন তুমি এক্ষুনি সব সত্যিটা সবাইকে বলবে। কি বলবো আমি? জিমিন তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, তুমি এক্ষুনি সবাইকে সত্যিটা বলবে। সবাই সব সত্যিটা শুনতে চাও তো? হ্যাঁ সত্যি এটাই যে আমি সুগাকে ভালোবাসি, জাংকুককে ভালোবাসি না। তাহলে কেন আমার সাথে অভিনয় করলে জিমিন বলো? কারণ আমি আগেই জানতাম যে তে তোমাকে ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার জন্যই আমি এসব করেছি। জিমিনের কথা শোনা মাত্রই তে অসহায়ের মতো জিমিনের দিকে তাকায়। সে এই মুহূর্তে যেটা শুনেছে সেটা সে বিশ্বাসই করতে পারছে না। তেকে কষ্ট দেওয়ার জন্য? হাউ ফানি জিমিন, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড হয় তাই না? বেস্ট ফ্রেন্ড? ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি। 10 বছর আগে ওকে কার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার মা মারা গিয়েছিল। মা মারা যাওয়ার 1 মাস যেতে না যেতেই বাবা আরেকটা বিয়ে করে। আমার সৎ মা আমাকে প্রতিদিন অত্যাচার করত। আমার বাবা আমার সৎ মাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। মাঝে মাঝে সে আমাকে দেখতে আসতো, কিন্তু বেশিরভাগ সময় সে আমার খোঁজ খবর নিত না। তোর জন্য তে, শুধুমাত্র তোর জন্য ছোটবেলাতে আমি মাকে হারিয়েছি, তারপর বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। জিমিন তুই এগুলো কি বলছিস? আমি তো এগুলো কিছুই জানতাম না জিমিন। এটাই তো তোর সবচেয়ে বড় ভুল তে। তুই কতটা অকৃতজ্ঞ, যে তোকে বাঁচিয়েছে তাকে তুই মনেও রাখিসনি। তবে তুই এটা কখনো অস্বীকার করতে পারবি না তে, তোর জীবনটা আমার মায়ের দেওয়া। তুই যখন বেঁচে আছিস না, শুধুমাত্র আমার মায়ের জন্য বেঁচে আছিস। কিন্তু দেখ আমি তো তোকে কষ্ট দিতে পারলামই না, উল্টা আমি নিজেই কষ্ট পেলাম। তুই জাংকুককে বিয়ে করে নিয়েছিলি কিভাবে তে? তার উপর আবার জাংকুকের বাচ্চার মা হতে চলেছিস। তুই তো দেখছি আমার থেকেও পাকা খেলোয়াড়। অনেক বলেছিস, আমাকে নিয়ে বলেছিস, কিন্তু আমার বেবিকে নিয়ে একটা কথা বলবি না। আর কি বলছিলি? আমি জানি না আমাকে কে বাঁচিয়েছিল। তাহলে শোন সেদিন কি হয়েছিল। আমার তখন 8 বছর বয়স ছিল। আমি স্কুল থেকে বাড়িতে ফিরছিলাম। আমাকে যে বাঁচিয়েছিল মানে তোর মা, তার পোষা কুকুর ছানাকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখনই অসাবধানতা বশত ওই কুকুর ছানাটা অ্যাক্সিডেন্ট হতে নেয়। আমি দৌড়ে গিয়েছিলাম ওই কুকুর ছানাটাকে বাঁচাতে। আর অন্য পাশ দিয়ে তোর মাও গিয়েছিল ওই কুকুর ছানাটাকে বাঁচাতে। আন্টির আগে আমি কুকুর ছানাটাকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু সেদিন আন্টির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি? মা সেদিন কুকুর ছানাটাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিন্তু আমি যে দেখেছিলাম। তুই কি দেখেছিলি আমি সেটা জানি না, কিন্তু এটাই সত্যি। তে যা কিছু বলছে সবকিছু সত্যি জিমিন, আমি তখন সেখানে ছিলাম। সুগার কথাতে জিমিন এবার কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ সত্যি সেদিন সুগাও ছিল। সুগা ছিল জিমিনদের প্রতিবেশী। ওই দিন যখন ওই ঘটনাটা ঘটে তখন ওই রাস্তার পাশের পার্কটাতেই জিমিন আর সুগা খেলা করছিল।
সুগা ভাই প্লিজ জিমিনকে এখান থেকে নিয়ে যান। জিমিন চাইলে আর তেকে কিছুই বলতে পারে না। সুগা জিমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। উফ, এখানে কি বিয়ে শাদী হবে না নাকি আমরা চলে যাব? হ্যাঁ, এখানে বিয়ে হবে। কাজী সাহেব, আপনি তে আর জাঙ্কুকের বিয়ে পড়ান। না আন্টি, কোনো প্রশ্নই ওঠে না। আমি কারো পথের কাটা হয়ে সারা জীবন বাঁচতে চাই না। উনি এই বিয়েতে রাজি নন। আগে একবার ওনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। আমি চাই না আবারও তেমনটা হোক। ওকে বলে দাও মা যে এই বিয়েতে আমি রাজি। আন্টি, আপনি ওনাকে বলে দিন আমি চাই না শুধুমাত্র দায়িত্বের জন্য উনি বিয়েতে রাজি হোক, তাই আমি বিয়েটা করব না। তে চলে যেতে নিলে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। কি ভেবেছিলো কি তোমরা? হ্যাঁ, সবাই আমাকে নিয়ে খেলা করবে? আমি কি খেলার পুতুল নাকি? তাছাড়া তুমি আমার সন্তানের মা হতে চলেছো, তাই কোনো কথা না বলে চুপচাপ বিয়েটা করে নাও, এতেই তোমার ভালো হবে। তে কিছুক্ষণ ভাবার পর আর কিছুই বলল না। বিয়েটা হওয়াটা জরুরি, বিয়ে না হলে বেবিটা কোন পরিচয়ে বড় হবে এটা ভেবেই তে চুপ হয়ে যায়। তারপর ওদের বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। বাসর ঘরে বসে আছে তে। খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে, তার থেকেও তেকে খুব সুন্দর লাগছিল। রাত 11টায় জাঙ্কুক ঘরের ভেতরে আসলো এবং এসে দেখলো খাটটা খালি, ওখানে কেউ নেই। পরক্ষণেই তার চোখ যায় মেঝেতে। তে গুটিসুটি হয়ে মেঝেতে শুয়ে আছে যেন একটা বাচ্চা মেয়ে। বাচ্চা? ও শিট! ভাবতে জাঙ্কুকের অনেক বেশি রাগ উঠে গেল। সে তেকে কোলে তুলে নিল। এই কি করছেনটা কি? আমাকে ছাড়ুন। চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি করে? তুমি জানো না এই অবস্থাতে নিচের ঠান্ডা ফ্লোরে শোয়া কতটা ক্ষতিকর? আই সরি সুগা, তুমি বিশ্বাস করো আমার জাঙ্কুককে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। জিমিন, তুমি এখন এই কথা বলছো? আর একটু হলে তুমি জাঙ্কুককে বিয়ে করে ফেলতে। আর তোমার এগুলো বলতে এখন লজ্জা করছে না? তুমি কি করে পারলে এমনটা করতে? একবার আমার কথা মনে পড়লো না তোমার? আমার ভুল হয়ে গেছে জান, আসলে থেকে কষ্ট দিতে গিয়ে আমি তোমার প্রতি অন্যায় করে ফেলেছি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে না? আসলে জিমিন, কোন ভালোবাসার কথা বলছো তুমি? বলো তো। তুমি আমার ভালোবাসার যোগ্যও না। তুমি জানো যখন জিন আন্টি আমাকে সব জানিয়েছিল তখন আমি কিচ্ছু বিশ্বাস করিনি, অন্ধ ছিলাম আমি। আর তুমি সেই অন্ধ ভালোবাসাটারই সুযোগ নিয়েছো। এর শাস্তি যে তোমাকে পেতেই হবে জিমিন। শাস্তি? কি শাস্তি সুগা? এত কিছুর পরে তোমার সাথে সম্পর্ক রাখাটা আমার পক্ষে সম্ভব নয় জিমিন। না প্লিজ প্লিজ সুগা, তুমি এমনটা করতে পারো না। তুমি অন্য যে কোনো শাস্তি দাও, আমি সবকিছু মেনে নেব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। জিমিন সুগাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুগা তার সিদ্ধান্তে অটল। আমি জানি জিমিন, এটাই তোমার জন্য সবচাইতে বড় শাস্তি। তোমার কর্মের ফল যে তোমাকে ভোগ করতেই হবে। জিমিন গাড়ি থেকে নামতে না চাইলেও সুগা জোর করে জিমিনকে জিমিনদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। জিমিন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সবাই শুধু আমার দোষটাই দেখলো, কেউ একবার বোঝার চেষ্টা করলো না যে আমি এমনটা কেন করেছি। শেষ পর্যন্ত সুগা তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। জিমিন মন খারাপ করে কলেজে মাঠে বসেছিল। তখনই জিমিন তে আর জাঙ্কুককে লক্ষ্য করলো। জাঙ্কুক আর তে দুজনেই এক গাড়ি থেকে নেমে কলেজে গেট দিয়ে আসছিল। জিমিনের দিকে চোখ পড়তে তের ভেতরটা ধক করে উঠলো। কি অবস্থা হয়েছে জিমিনের। তে আর কিছু না ভেবে জিমিনের কাছে আসতে নেয়, কিন্তু ঠিক তখনই জাঙ্কুক তের হাত ধরে ফেলে। কোথায় যাওয়া হচ্ছিল শুনি? জিমিন ওখানে মন খারাপ করে বসে আছে। তো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আমাকে ছাড়ুন, আমি ওর কাছে যাব। জাস্ট শাট আপ। লিসেন তে, আমি তোমাকে বারবার এক কথা বলতে পারবো না, তাই কান খুলে শুনে রাখো। এত ভালো সাজার কোনো প্রয়োজন নেই। আপনি কি বলতে চাইছেন? আমি ভালো সাজতে চাইছি? কি বলতে পারে? জিমিনের মতো তোমারও এই ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য কোনো রূপ নেই? এত ন্যাকামি করো কি করে সেটাই তো আমি বুঝতে পারি না। শুনে রাখো তে, এইসব ইমোশনাল ড্রামা আমার সামনে একদম করবে না। আর আমি যেটা বলবো সেটাই হবে। আমার কথা নড়চড় হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমার সবচেয়ে বড় কথা হলো জিমিনের থেকে 100 হাত দূরে থাকবে। ওর ছায়াও যেন না পড়ে তোমার উপর। কথাগুলো বলে জাঙ্কুক নিজের ক্লাসের দিকে চলে গেল। এদিকে তে জাঙ্কুকের কোনো কথাই বুঝতে পারলো না। আমি জিমিনের কাছে যাবো, এটা তার প্রবলেমটা কি? জাঙ্কুকের কথা মতো তে পুরো ক্লাসে একবারও জিমিনের সাথে কথা বলে না। এদিকে তের এরকম ব্যবহারে জিমিনের কষ্টটা যেন আরো বেড়ে যায়। ছুটির পর তে ক্লাস থেকে বের হলে জিমিন তের হাত ধরে তেকে থামিয়ে তেকে জড়িয়ে ধরে আর কেঁদে কেঁদে ক্ষমা চাইতে থাকে। সরি তে, আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারছি যে তোর ঠিক কতটা কষ্ট হয়েছিল। জিমিনের কথা তে জিমিনের কষ্টটা বুঝতে পারে, তাও নিজেকে সামলে নিয়ে জিমিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্বাভাবিক গলায় বলতে থাকে, জিমিন দেখ, যা হবার তা তো হয়ে গেছে। এই নিয়ে কথা বলে আর কি লাভ হবে? তুই তোর মতো ভালো থাক আর আমাকেও আমার মতো ভালো থাকতে দে। আমি কি করে ভালো থাকবো তে? আমি যে পারবো না ভালো থাকতে। সুগা আমাকে ছেড়ে দিয়েছে তে, চলে গেছে আমাকে ছেড়ে। জিমিনের কথা শুনে তে এবার জিমিনের জন্য সত্যি কষ্ট লাগে।
আমার তোকে কিছু কথা বলার আছে যেগুলো তোর জানাটা জরুরি। জাঙ্কুক আসলে আমাকে কখনোই ভালোবাসেনি। ও কাকে ভালোবেসেছিল জানিস? জিমিনের কথা শুনে তে চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকায়। জিমিন যেই না তার পুরো কথাটা শেষ করবে সেই মুহূর্তে তাকে কেউ একটা সজোরে চড় মারে, যাতে তে আর জিমিন দুজনে অবাক হয়ে লোকটার দিকে তাকায়। লোকটা আর কেউ না, জাঙ্কুক। জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে আছে। সে জিমিনকে ধাক্কা দিয়ে তের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলতে থাকে, ছি ছি জিমিন, তুমি এতটা নিচু কি করে হতে পারো? মানে তোমার কি একটু লজ্জা নেই, তাই না? এত কিছু হবার পরও তুমি এসেছো তের সাথে আবার কথা বলতে? ভেবেছো তোমার প্রতি ওর উইক পয়েন্টকে কাজে লাগিয়ে আবার আমাদের মাঝে ঢুকে পড়বে? নো ওয়ে জিমিন, তেকে তুমি বোকা বানাতে পারলেও আমাকে আর পারবে না। সবেমাত্র তো তোমাকে থাপ্পড় মারলাম, এরপর যদি তের ধারে কাছে তোমাকে দেখি তাহলে তোমাকে আমি পুলিশে দেব। চলে যাও আমাদের জীবন থেকে, একটু শান্তিতে থাকতে দাও। জাস্ট গেট লস্ট। জাঙ্কুকের মুখে এক নাগাড়ে কথাগুলো শুনে জিমিনের চোখ থেকে টপ টপ করে পানি